আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমি প্রতিদিনই রাতে ছাদে যাই, বেশ কিছুক্ষণ ছাদে থাকি। অনেক সময় মধ্যরাত পেরিয়ে ভোরের আগ পর্যন্ত থাকা হয়। আকাশ দেখা আমার নেশা। তো সেদিন রাতেও আমি ছাদে গিয়েছিলাম। সেদিন বলতে এটা ফেব্রুয়ারি মাসের কথা। ক্যালেন্ডারে তখন 21 তারিখ পড়ে গেছে। আশপাশে পুরো অন্ধকার, শুনশান নীরবতা, ঠিক যেমনটা সচরাচর থাকে আর কি। আর আমি ভাবুক মানুষ, যেহেতু আমার ভাবনাগুলো সবগুলোর পাতা তখন ছড়িয়ে ছিটিয়ে বিরাজ করছে। বহু হিসেব নিকেশ করছি। যতটুকু মনে পড়ছে, আমি শেষবার যখন সময় দেখি তখন রাত 2:20। শেষবার কেন বললাম সেটা একটু পরে বুঝতে পারবেন। আমার যে পোষা বিড়ালটা ছিল, সেই বিড়ালটা আমার সাথেই ছিল। আকাশ দেখতে দেখতে একটা সময় আকাশের একটা স্পেসিফিক পয়েন্টে আমার চোখ আটকে যায়। অনেকটা দক্ষিণ পশ্চিম আকাশের দিকে একটা তারা দেখলাম, বেশ উজ্জ্বল আর মিটমিট করছিল। স্বাভাবিকভাবেই আমার সকল মনোযোগ ওই দিকে চলে যায়। কিছুটা সময় পেরোতেই খেয়াল করলাম ওটা বেশ আনস্টেবল, খুবই কাঁপছে। একবার মনে করলাম হেলিকপ্টার হবে হয়তো। অনেক সময় দূর থেকে আমাদের দৃষ্টি বরাবর যদি হেলিকপ্টার আসতে থাকে, তখন অনেকটা এমনই দেখায়। মনে হচ্ছে দূরে একটা আগুনের মতো বল বা বিন্দু টাইপের কিছু একটা, একটু বড় সরই, সেটা মিটমিট করে জ্বলতে জ্বলতে সামনের দিকে এগিয়ে আসছে। আর সেই সময় আমি যে মোবাইলটা বের করে ছবি বা ভিডিও করব, সেটার সুযোগ পাইনি। আসলে ওই সিচুয়েশনটা ভিডিও করার মতো অবস্থায় আমার মাথায় আসেনি। আমার কেমন যেন মনে হচ্ছিল আমি বোধহয় পাথর হয়ে গেছি। তো এই আলোটার দিকে চোখ রাখতে রাখতেই চোখের পলকেই যেন ওটা একটা বিস্ফোরকের মতো আমার উপর এসে পড়ল। আমার চারিপাশে যেন ছড়িয়ে গেল পুরো উজ্জ্বল আলো দিয়ে। আমি তখন চোখে জাস্ট দেখলাম শুধু সাদা আর সাদা, একেবারে ধবধবে সাদা। এরপরে এই শরীরটা কেমন নিস্তেজ হয়ে আসলো মনে হচ্ছে। আমি কতদিন কতকাল ঘুমাই না, এখন ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে আমার। শরীরটা নেতিয়ে পড়লো, আমিও সম্ভবত তখন ঘুমিয়ে পড়লাম। কি যাবে না? চলো, আরে চলো, জলদি চলো, জলদি করো, তাড়াতাড়ি করতে হবে, আসো আমার সাথে। এই কথাগুলো শুনে আমার হুঁশ ফেরে। চোখ খুলে দেখি আমি রাস্তায়। আমার এলাকায় একটা সুপরিচিত মাঠ আছে। সেখানে আমার জন্মের পর আমি দেখে আসছি সেখানে ঈদের জামাত হয়। সেই মাঠের এক কোণে আমি দাঁড়িয়েছিলাম। আশেপাশে তাকিয়ে তৎক্ষণাৎ ভালোভাবে চিনতে পারছিলাম না। আমার বুক তখন ধরফর করছিল, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে বেরিয়ে পড়বে। এত বেশি ধরফর করছে, অতিরিক্ত জোরে হার্টবিট হওয়ার কারণেই আমার মনে হলো আমি হয়তো এভাবেই মারা যাব। আর সাথে এক ধরনের দম বন্ধ হয়ে যাওয়ার মতো লাগছিল। ছটফট করতে করতে ডানে বামে ভালো করে তাকালাম কি হচ্ছে তা বোঝার জন্য। খেয়াল করলাম আমি ওই মাঠের পাশে এমন একটা জায়গায় দাঁড়ানো, যেখানে চারটা দিক হতেই রাস্তা মিলিত হচ্ছে। মানে বলা যায় চৌরাস্তার অনেকটা মাঝখানে আমি। আশেপাশে যতদূর দেখতে পাচ্ছি কোনো মানুষ নেই। অদ্ভুত ব্যাপার, রাস্তায় কোনো আলোর বালাই নেই। এই ধরনের আলোর শূন্যতা আমি আমার জীবনে এর আগে কখনো দেখিনি। এই চৌরাস্তার কথা আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমার 8ম ঘটনাটাতে, যেদিন আমি এক অদ্ভুত প্রাণী বা প্রাণী জাতীয় কিছু একটা এন্টিটির ধাওয়া খেয়েছিলাম। সেদিন ওই চৌরাস্তাটা পার হবার পরই এই এন্টিটিটা আমাকে ফলো করা বন্ধ করে দিয়েছিল। এরপর আমি মসজিদের দিকে অগ্রসর হয়েছিলাম। এইটাই ওই চৌরাস্তা, কিন্তু আজকে পুরো জায়গাটা একেবারে অন্যরকম মনে হচ্ছে। এর এক পাশের খোলা ময়দানটা ঠিকই দেখছি, কিন্তু বাকি 3 দিকের যে বিল্ডিংগুলো ছিল, কত ধরনের প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, কত কিছু ছিল, কিন্তু ওগুলোর কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। আর চারদিকের রাস্তাগুলো বেশ আমার প্রশস্ত মনে হচ্ছিল, কিন্তু এমনটা হবার কথা না। বর্তমান রূপের সাথে বেশ খানিকটা তফাৎ দেখতে পাচ্ছি। কিন্তু ওইটা ওই সেম লোকেশন, তাতে কোনো সন্দেহ নেই। দেখে মনে হচ্ছে যেন আজ থেকে 20-30 বছর আগের রাস্তা। কারণ অনেক ছোটবেলায় যখন আম্মুর সাথে আমি ওই দিকটায় আসতাম, তখন পরিবেশের সাথে কিছুটা মনে হচ্ছে মিল পাচ্ছি। যাই হোক, কিছুক্ষণ পর বুঝতে পারলাম অন্ধকারটা চোখে শুয়ে গেছে। এখন আশপাশের অনেক কিছুই আগের থেকে বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি। আপনারা কখনো ভরা পূর্ণিমা রাতে আলোহীন পথে হেঁটেছেন? রাত হওয়া সত্ত্বেও যখন চারপাশে যেমন পরিষ্কার দেখা যায়, আমিও ঠিক এমনটাই ফিল করছিলাম। যদিও আকাশে তখন কোনো পূর্ণিমার চাঁদ দেখিনি। 4 রাস্তার মাঝখান থেকে পূর্ব দিকে আগাতে শুরু করি। আর কেমন যেন এরপর আমার মনে হলো যে আমার এখন যে করেই হোক বাসায় যেতে হবে। যে করেই হোক আমি বাসায় যাব। বাসায় যেতে পারলেই সব ঠিক হয়ে যাবে। এইভাবে আমি হাঁটার গতি বাড়াতে থাকি। আশ্চর্যের বিষয় হলো, আমি তখন আমার পুরনো বাসার পথে এগুচ্ছিলাম। আমি বর্তমানে যেখানে থাকি সেটার কথা সে সময় আমার চেতনাতেই ছিল না। খুব তাড়াহুড়া করে সেই পুরনো বাসার রোডটা খুঁজে বের করি। চৌরাস্তা থেকে 5 মিনিট হাঁটলে যেখানে খুব সহজেই আমাদের আগের বাসার রোডে ঢোকা যায়, কিন্তু আমি যতবারই সেই রোডে ঢুকতে নিচ্ছি ততবারই রাস্তা হারিয়ে ফেলছি। তাই আরেক পথ দিয়ে ঘুরে গিয়ে বাসায় রোডে ঢুকি। রোডটা দেখা মাত্রই আমি আমার শৈশবে ফিরে যাই। এই জায়গাগুলোতে কত দৌড়েছি, খেলেছি। সন্ধ্যার পর ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর চোর পুলিশ খেলতাম। একদম নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। তার মধ্যে রাস্তায় কোনো আলো নেই। আশেপাশের বাড়িগুলো সেই ছোটবেলার মতোই লাগছে। কোনো বাসা থেকে আলো আসছিল না। বোধহয় আগের দিনগুলোর মতো লোডশেডিং চলছে।
রোডের ঠিক মাঝখানে রয়েছে 4 গলির মোড়, আর সেই মোড়ের এক কর্নারে আমাদের বাসাটা ছিল। খুব স্বস্তি লাগছিল বাসাটা খুঁজে পেয়ে। আমি আর দেরি না করে বাসার গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। সিঁড়িও অন্ধকার, কোনো ফ্ল্যাট থেকে কোনো ধরনের শব্দ আসছে না। শুধু নিচতলা থেকে উপরে ওঠার সময় আর চোখে খেয়াল করলাম গ্যারেজের ভেতরে একটুখানি আলো আসছে, হারিকেনের আলো। সেখানে আমাদের বাসার কেয়ারটেকার থাকতেন, হয়তো ওনার হারিকেনের আলোই হবে। কিন্তু এই 23 সালে এসে কেন হারিকেন ব্যবহার করবেন সেটা তখন আমার মাথায় আসেনি। আমি আর অপেক্ষা করলাম না, সোজা 4র্থ তলায় চলে আসলাম আমাদের ফ্ল্যাটের দরজার সামনে। দরজায় ভীষণ জোরে জোরে থাপ্পড় দিলাম, কিন্তু কেউ খুলল না। তখন মনে কোথা থেকে যেন আবার ভয় চলে আসলো। আম্মুকে ডাকলাম, চিৎকার করে ডাকলাম, আম্মা, আম্মা আসো, গেটটা খোলো। এই বলে যখন আবার দরজায় থাপ্পড় দেওয়ার জন্য হাত ফেলবো, ঠিক ওই মুহূর্তে পেছন থেকে কে যেন আমার বাম হাত টেনে ধরলো। আমি বেশ খানিকটা পিছিয়ে গেলাম, আর তখনই ফ্ল্যাটের দরজাও আস্তে করে খুলে গেল। কিন্তু আমি আর রুমে ঢুকতে পারলাম না। আমাকে কে যেন টেনে হিচড়ে 4তলা সিঁড়ি থেকে নিচে নামাচ্ছে। আমিও হচ্চকিত হয়ে নিচে নামছি, মনে হচ্ছে লাফিয়ে লাফিয়ে নামছি। এক একটা লম্বা সিঁড়ি যেন এক এক কদমে বা সর্বোচ্চ 2 কদমে শেষ করছি। এভাবে আমাকে টেনে বাসার মেইন গেট হয়ে বাসার নিচে এনে ফেললো। কে আমাকে এভাবেই টেনে নিয়ে আসলো আমি জানি না। আমি তখন পুরোপুরি নার্ভাস। আমার সাথে এসো, এই বলে আমার হাত ধরে ঠিক বাসার গা ঘেঁষে পেছনের গলি ধরে নিয়ে যাচ্ছে। আমিও অসহায়ের মতো যাচ্ছি, যেন ছোট কোনো শিশুকে তার মা বাবা হাতে ধরে নিয়ে যায়, ঠিক সেভাবে। গলি হতে বের হতেই খেয়াল করলাম এটা অন্য কোনো এরিয়াতে চলে এসেছি, যেখানে গলি ধরে আগালে আমাদের পেছনের রোডে যাওয়ার কথা, আর সেখানে আমি চলে এসেছি অন্য কোনো এরিয়ায়। এখানকার রাস্তাঘাট চিন্তায় বেশ সমস্যা হচ্ছিল, প্রচুর অলিগলি, ঘিঞ্জি ঘিঞ্জি বাসা বাড়ি। এক গলি হতে বের হয়ে আরেকবার ডানে, আবার এভাবে শুধু যাচ্ছি আর যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর কে নিয়ে যাচ্ছে আমি জানি না। আসলে আমি এখনো জানি না ওইটা ঠিক কোন এরিয়া ছিল। তো একটা সময় বেশ খানিকটা রাস্তা পেরিয়ে সম্ভবত কোনো গাড়ি বা সিএনজির গ্যারেজ বা ওয়ার্কশপের মতো একটা জায়গায় ঢুকলাম। বেশ ভালোই বড় জায়গার মতো ওয়ার্কশপটা, তবে সেটা খোলা আকাশের নিচে ছিল। এখনকার মতো আধুনিকতার কোনো চিহ্ন ছিল না। তো ওইটার মধ্যে দিয়ে আবারও হেঁটে একেবারে শেষের দিকে একটা সরু চিপা গলি দিয়ে ঢুকলাম। এরপর বুঝলাম সেখান থেকে বেরিয়ে পড়েছি, আর সামনে দেখলাম একটা ভাঙাচোরা বিল্ডিং। দেখে মনে হচ্ছে ওইটা আন্ডার কনস্ট্রাকশন হবে অবস্থায়, এরকম অবস্থাতেই পরিত্যক্ত হয়ে আছে। এরপর ওটার ভেতর দিয়েও আমাকে নিয়ে যাওয়া হলো। অন্ধকার জরাজীর্ণ বিল্ডিং এর বিভিন্ন দেয়াল যেন প্রায় ধসে পড়বে এমন অবস্থা। বিভিন্ন করিডোর দিয়ে ঢুকছি, আর আমার বুকের ধরফরানি বেড়ে যাচ্ছে। একবার ভয় হচ্ছে, আবার কেমন যেন উত্তেজনায় ভুগছি। এরপর একটা অর্ধেক ভাঙা দেয়াল সামনে আসলো। আমি দেখলাম দেয়ালের ওপাশে বোধহয় অনেক মানুষ আছে। বেশ হুড়হুড়ির আওয়াজ পাচ্ছি। বাজারে যেমন মানুষের শোরগোল থাকে, অনেকটা তেমন মনে হচ্ছে। হয়তো অনেক মানুষের আনাগোনা সেখানে। মনে আসার সঞ্চার হলো। ভয় তখন অনেকটাই কেটে গেল। ভাঙা দেয়াল পেরিয়ে বাইরে বেরিয়ে হয়ে আমি হয়ে গেলাম। হতভম্বের মতো আমি দাঁড়িয়ে রইলাম। পায়ের নিচে বালি, একটু সামনের বালি আবার ভেজা। এরও সামনে বয়ে গেছে বিশাল এক পানির এক চ্যানেল। এটা কি খাল নাকি নদী? এখানে এরকম পানি আসলো কোত্থেকে? সামনে মনে হচ্ছে বিশাল নদী আছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আর এদিকে এতক্ষণে যিনি আমার হাত ধরেছিলেন, সেই হাত ছেড়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে বরফ শীতল কোনো হাত আমার হাতে এতক্ষণ জড়িয়েছিল। পেছন থেকে একজন শীতল কণ্ঠে বলল, বিক্ষেইয়ে খা, তাক্ষিয়ে বিক্ষেইয়ে হাজমান কাজ যাও। আমি বুঝলাম না। বললাম মানে? উনি বললেন, তোমার না জাহাজে চড়ার খুব ইচ্ছে, আসো আমার সাথে, বন্দরের দিকে যাবে এই জাহাজ, সময় কম। আমি দেখলাম খানিকটা দূরেই ভাসছে বিশাল একটা জাহাজ। ওটা কি কাঠের নাকি লোহার স্পষ্ট বুঝতে পারলাম না। স্থলভাগ থেকে বেশ উঁচুতে ওটা। তাও কিভাবে যেন আমি সহজেই উঠে পড়লাম। অজানা উত্তেজনা ভর করেছে তখন আমার উপর। দুনিয়া ছেড়ে অন্য কোথাও চলে গেলেও বোধহয় আমার কোনো ভ্রুক্ষেপ থাকবে না। আশেপাশে অনেক আওয়াজ, যেন শত শত লোক একে অন্যের সাথে কথা বলছিল। বাস টার্মিনালগুলোতে যেমন বহু মানুষের শোরগোল থাকে, ঠিক তেমন। কিন্তু আমি কোনো মানুষ দেখতে পেলাম না। শুধু দেখছি মেঘের মতো ধোয়া ধোয়া বিভিন্ন খণ্ড এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। জাহাজের একেবারে উপরের অংশে চলে গেলাম। কি যে অদ্ভুত অনুভূতি বয়ে যাচ্ছে আমার মনে, আমি সেটা বোঝাতে পারবো না। আমি কোনোদিন নদী পথে কোথাও যাইনি, লঞ্চ কিংবা জাহাজ কিছুতেই উঠিনি। আমার খুব ইচ্ছা ছিল লঞ্চে ওঠার। আজ সেই ইচ্ছা পূরণ হলো। কানে তালা লাগার মতো বিকট একটা আওয়াজ করলো জাহাজটা। এরপর চলা শুরু করলো। কি যে শীতল বাতাস, ভাষাতীত সেই অনুভূতি। কিন্তু জাহাজ যে এত দ্রুত চলে আমার জানা ছিল না। খুব তাড়াতাড়ি জাহাজটা ওই বিশাল চ্যানেল থেকে বের হয়ে গেল, আর সাথে সাথে এই চোখের পলকেই মনে হলো বিশাল সমুদ্রে চলে আসলো। ভয় আর এক্সাইটমেন্ট সব যেন একই সাথে আমার মধ্যে চলছে সেই সময়। আকাশটা কেমন যেন মনে হচ্ছে কিছু দিয়ে ঢেকে আছে। ওগুলো মেঘ না, ঠিক কুয়াশাও না, কেমন যেন ঝাপসা। কিন্তু আকাশের ওই পাশে মনে হচ্ছে কিছু আছে, আলোর মতো কিছুটা মনে হচ্ছে। ধরেন জেলির মতো কিছু দিয়ে আকাশটাকে ঢেকে রাখা হয়, আর ওই পাশের আলোটা কিছুটা জেলির মাঝে হালকা হালকা থেকে ঘন হয়ে আলো বেরোবার চেষ্টা করছে। কিন্তু একটা সময় ভীষণ হাওয়া শুরু হয়ে গেল। ওদিকে বুলেট গতিতে সুবিশাল সমুদ্রে আমাদের জাহাজটা এগোতে লাগলো।
ঢেউগুলো মনে হচ্ছে ক্রমশই বাড়তে শুরু করেছে। প্রচুর বাতাস, আমি রীতিমতো জমে যাচ্ছি। এরপর এমন এক দৃশ্য দেখি যা আমার আজীবন মনে থাকবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এত সুন্দর আকাশ আমি আমার জীবনে কখনোই দেখিনি, আর দেখবো কিনা তাও জানি না। আমি অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করি। দেশের বিভিন্ন প্রান্তের রাতের আকাশ আমি দেখেছি, খালি চোখে কিংবা টেলিস্কোপে। বাইনতে এরকম আকাশ আমি দেখতে পারিনি। মনে হচ্ছে আকাশ গঙ্গার এক বাহু আমার উপর ধসে পড়ছে। নক্ষত্রের মেলায় যেন আমি হারাতে বসেছি। প্রত্যেকটা নক্ষত্র যেন গিলে খাবে এমন লাগছে। আর এর মধ্যে সবথেকে অমায়িক দৃশ্যটা আমার চোখে পড়ে এরপর। তলোয়ারের মতো তীক্ষ্ণ মহান স্রষ্টার আরেক সৃষ্টি আমায় বিমোহিত করে দেয়। এত তীক্ষ্ণ সরু কিন্তু একদম স্পষ্ট চাঁদ আমার এর আগে দেখার সৌভাগ্য হয়নি। আশপাশের উত্তাল সমুদ্রের মাঝে ঝড়ো হওয়ার মাঝে আমি শীতে কাঁপছিলাম। বারবার মনে হচ্ছে এই তো পড়ে যাব, এই তো ছিটকে যাব। মাথার উপর লক্ষ কোটি নক্ষত্র, ছায়াপথের একাংশের উজ্জ্বলতায় চোখ ঝলসে দেবার উপক্রম। তারপর আবার অপরূপ সুন্দর চাঁদ, নতুন চাঁদ যাকে বলে, সবেমাত্র জন্ম হয়েছে বোধ হয়। একেই বুঝি বলে ভয়ঙ্কর সুন্দর। আমি আসলে কোনো শব্দ দিয়ে এই অনুভূতি আপনাদের কাছে বোঝাতে পারবো না, আর আসলে বোঝাতে চাইও না। আল্লাহ তাআলার সৃষ্টির জগৎ কতটা সমৃদ্ধ আর সৌন্দর্যে পরিপূর্ণ সত্যিকার অর্থে বোঝার ক্ষমতা আমাদের নেই। না জানি সে সকল আল্লাহর বান্দারা জান্নাতে প্রবেশের সুযোগ পাবেন, তারা কি পরিমাণ সৌন্দর্য অবলোকন করার সৌভাগ্য পাবেন। এই জাগতিক দৃশ্যমান মহাবিশ্বটাই যদি এতটা নিয়ামতে পরিপূর্ণ থাকে, তাহলে ওই জান্নাতগুলো ঠিক কতটা নিয়ামত সমৃদ্ধ হবে তা আমাদের হয়তো কল্পনাতেও আসবে না। হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করে, বমি হবে এমন অবস্থা। জাহাজ এতটাই দুলছে আমাকে একবার শূন্যে তুলে দিচ্ছিল, আবার ফেলে দিচ্ছে। আমি আর নিতে পারছিলাম না। আসলে সবকিছু একই সাথে হজম করা আমার জন্য ও সময় অসম্ভব হয়ে পড়েছে। এত বড় ঢেউ সহ্য করার ক্ষমতা মানুষের হবে না, আর হলেও অন্তত আমি আর সহ্য করতে পারছি না। আমি বাধ্য হয়েই বলি, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও, আর সম্ভবই না। এরপরই যেন আকাশ ভেঙে একটা ঢেউ এসে পড়লো আমার উপর, আর ওটা পড়ার পরে যেন জাহাজটা আরো উঁচুতে লাফিয়ে উঠল। আমি রেলিং ধরতে গিয়েও পারলাম না, ছিটকে উপরে উঠে গেলাম। আর তখনই বিশাল আকারের চাদরের মতো কিছু একটা এসে আমাকে জাপটে ধরলো। এমনভাবে আমাকে পেঁচিয়ে ধরলো, আমি যেন বাহিরে হাত পা কিংবা মুখ কিছুই দেখতে পারলাম না। খানিকক্ষণ পর বুঝলাম আমি আর শূন্যে নেই, একটা শক্ত জায়গায় আমাকে রাখা হয়েছে। আমি চোখ খুললাম, আমার সামনে বিশাল সমুদ্র আর তার ভয়ঙ্কর জলরাশি আছড়ে পড়ছে। আমি যেখানে বসা অবস্থায় আছি সেটার নিচে। আমি তখন উঠে বসতে পারছিলাম না। চিত হয়ে পিঠ ও ঘাটে উঁচু করে অর্ধবসা অবস্থায় আছি। আমি সমুদ্র থেকে অনেকখানি উঁচুতে, অনেকটা খাম্বার মতো একটা জায়গায় বসে আছি। আমার নিচে চারিদিকে সমুদ্রের থই থই জলরাশি। আমার পাশে উনি দাঁড়িয়ে আছেন। আমি ওনার দিকে তাকাতে উনি বলল, কিচ্ছু হবে না, এই সমুদ্রের বিশালতার চেয়ে হারানোর নেশা বেশি, সৌন্দর্যের চেয়ে আতঙ্ক বেশি। তুমি থাকো আমার সাথে, ওরা যাক, তুমি চলো আমার সাথে, ভয় নেই। আমি কিছু বলতে পারলাম না। আসলে আমার কোনো কথা বেরোচ্ছিল না। বুঝতে পারছি আমার চোখে জ্বালা করছে, কান ভারী হয়ে যাচ্ছে, নাকে মুখে অনেকখানি পানি গিলেছি। আমার প্রচুর ঘুম ধরছে, শরীর মনে হলো ছেড়ে দিচ্ছে। এরপর কি যেন হয়েছে আমার মনে নেই, শুধু একটা দৃশ্যই আবছা আবছা মনে আছে। আমি যেন আকাশ থেকে পানির মধ্যে পড়ছি, কিন্তু পড়ছি আর পড়ছি, এর আর কোনো শেষ হচ্ছে না। পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙে। আমি আমার বিছানায় কিছুক্ষণ থম ধরে শুয়েছিলাম। হঠাৎ সব মনে হতেই ধরফর করে বিছানা থেকে উঠে পড়ি। রুম তখন অন্ধকার। জানালা দিয়ে বাইরে দেখলাম ভোরের নীল আভা কিছুটা ছড়িয়েছে। ফজরের আজান বোধহয় হয়ে গেছে, তবুও কয়টা বাজে সেটা দেখার জন্য মোবাইলটা খুঁজলাম, কিন্তু পুরো রুমে কোথাও মোবাইল ফোনটা খুঁজে পেলাম না। সাথে সাথে মনে হলো ছাদের কথা, আমার বিড়ালটার কথা। আমার বিড়ালটা কোথায়? আর দেরি করলাম না, ছাদে উঠে দেখি আমার মোবাইলটা সেখানে পড়ে আছে, তবে অক্ষত অবস্থায় আছে। 5টার মতো বাজে তখন, কিন্তু আমার বিড়ালটাকে সেখানে আর দেখলাম না। আমি জানি না কি লিখছি, আদৌ আপনাদের কিছু বুঝাতে পারছে কিনা, তবে এখন পর্যন্ত এটাই আমার সবথেকে ভয়ঙ্কর সুন্দর ভ্রমণ ছিল। আরেকটা মজার বিষয় আমি পরদিন আবিষ্কার করি। সম্ভবত আমিই প্রথম ব্যক্তি যে সেদিন রাতে শাবান মাসের প্রথম বা নিউ মুন অবজার্ভ করেছি। যদিও সেটা বুঝিনি ওটা শাবানের চাঁদ। আমি শতভাগ শিওর না, তবে হতে পারে আমিই প্রথম কোনো মনুষ্য ব্যক্তিত্ব যে সেদিনকার শাবানের প্রথম চাঁদ দেখার সুযোগ পেয়েছি। কারণ তার পরের দিনই স্বনামধন্য এক আন্তর্জাতিক মহাকাশ সংস্থার পোর্টালে নিউ মুনের ছবি প্রকাশ করে। ছবির মেটাডেটা অ্যানালাইসিসও করেছি আমি। সেটার অবস্থান, সময় ও তারিখ বিবেচনা করলে আমার দেখা চাঁদের প্রায় 4 ঘন্টা পরে ছবিটা তোলা হয়েছিল। যদিও আমি জানি না যখন আমি সমুদ্র ছিলাম তখন কয়টা বাজে বা সেটা কোন সময়, তবে ওই যে আমি শুরুতে বলেছিলাম শেষবার মোবাইলের সময় যখন দেখেছিলাম তখন 2টা 20 বাজে। সেই সময় প্রায় 4 ঘন্টা পেরোনোর পর ওই ছবিটা তোলা হয়েছিল। আমি সরাসরি নাম বলবো না সংস্থাটির, আর সেই ছবিটা পৃথিবী থেকে তোলা হয়নি, বরং স্পেস থেকে তোলা হয়েছে। কারণ তখনও চাঁদের অবস্থান বিবেচনায় পৃথিবী থেকে নতুন চাঁদের ছবি তোলা প্রায় অসম্ভব ছিল। আমি এক্সপিরিয়েন্সটা অনেক আগে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি, কিন্তু অনেকগুলো কারণে শেয়ার করতে পারিনি। আজ অনেক ঝামেলা করে যতটুকু জানানো যাবে ততটুকু সহজভাবে জানানোর চেষ্টা করেছি। বাকিটা আপনাদের উপর, কে বুঝেছেন বা কিভাবে নেবেন সেটা জানি না। তবে জীবনের এত কিছু ঘটে যাওয়ার বিষয়গুলো সবসময় সবাইকে সবখানে বলা যায় না।
আমি বিজ্ঞান নিয়ে কাজ করি, বিজ্ঞান মনস্ক পাবলিক। তবে এটা তো মানি বিজ্ঞান আসলে আমাদের জাগতিক দৃশ্যমান জগতের বিভিন্ন বিষয়াদি আমাদের মতো করে বোঝার জন্য তৈরি এক মাপকাঠি মাত্র। এই বিজ্ঞানের প্যারামিটার যে সবখানে সব মাত্রায় সমানভাবে গ্রহণযোগ্যতা পাবে না, এটা কেউ মানুক আর নাই মানুক, আমি মানি। সত্যিকার অর্থে মাঝে মাঝে মনের ভেতরে এত সব জমতে জমতে ইনফেকশন হয়ে ক্যান্সারে পরিণত হয়, তাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করা, কিছুটা রিলিফ ফিল করা আর কি। আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। শাওন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য, এবং আপনি আমাদেরকে কষ্ট করে ঘটনা পাঠিয়েছেন। আশা করছি আমাদের লিসনাররা আপনার সুন্দর করে গোছানো ঘটনা পছন্দ করে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি রকিবুল তার ক্লাসমেট এরনের কাছ থেকে কালেক্ট করেছে, এবং এরন তার নেইবারহুডের দুই বন্ধু, তার ছোটবেলার দুই বন্ধু বিল অ্যান্ড পল, এই দুটা নামই সে ছদ্মনাম ব্যবহার করেছে। যাই হোক, বিল আর পলের একটি ঘটনা, জীবনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে রকিবুলের কাছে। আর রকিবুল আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা শেয়ার করি আপনাদের কাছে। বিল, পল তারা দুজনেই খুব দুরন্ত ছিল, এবং তারা ভৌতিক ব্যাপারে খুব আগ্রহী ছিল। মানে ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের মানে ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করতো, এবং যেসব জায়গায় রেপুটেডলি কোনো রকমের ব্যাপার স্যাপার ঘটতো, তারা যখন টিনেজ তখন তারা সেখানে চলে যেত। এবং তাদের পুরোপুরি একটা পুরোদস্তর একটা কি বলে ঘোস্ট হান্টিং টিমের মতো ছিল, এবং এই টিমের সদস্য শুধু এই দুইজন, বিল আর পল। ওদের একটা টেন্ট ছিল, ছোট টিনেজ বয়স থেকে টেন্ট ছিল, এবং আরো নানা রকম জিনিসপত্র নিয়ে তারা বিভিন্ন জায়গায় যেত। প্রথমে তারা তাদের একেবারে কাছাকাছি এলাকায় যেসব জায়গায় উডস আছে, যেসব জায়গায় রেপুটেড ব্যাপার স্যাপার আছে, সেসব জায়গায় যেত। তো গিয়ে তারা ওখানে বসতো, টেন্ট করে থাকতো এরকম, আর মাঝে মাঝে দু একজন বন্ধু নিয়ে যেত। যাই হোক, এইভাবে কিন্তু দিন পার হয়ে গেছে। বিল, পল তারা নিজেদের কর্মক্ষেত্রে চলে গেছে। অ্যাকচুয়ালি তারা কাজ করে দুজন, আনফরচুনেটলি খুব ভালো কোনো প্রফেশনে তারা ঢুকতে পারে নাই। যাই হোক, অ্যাভারেজ একটা প্রফেশনে কাজ করে দুজনই। তো এর মাঝেও তারা যখন ফ্রি টাইম পেত, বিভিন্ন রকমের এইসব আলাপ তাদের মধ্যে জমে উঠতো। একসাথে দেখা যেত সন্ধ্যার পর বসলে ব্যাকইয়ার্ডে বসে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, এইসব ব্যাপার তাদের মধ্যে চলে আসতো। আর তারপরে তারা যদি কোথাও খবর পেত যে এরকম কোনো জায়গা আছে ইত্যাদি ইত্যাদি, সেসব জায়গায় যেত। তো বেশ অনেকদিন হয়েছে তারা কোথাও যায়নি, এরকম মানে কোনো হন্টেড জায়গা বা কোথাও ঘুরতে যায়নি, কাজে কর্মে ব্যস্ত ছিল। দেখা যেত যে কাজ করে এসে উইকেন্ডে শুধু একটু দেখা সাক্ষাৎ হতো, আড্ডা দিত, এতটুকুই। তো ওই সময় সামার চলতেছে, বিলের বাসার ব্যাকইয়ার্ডে বসছে এসে বিল অ্যান্ড পল দুজনে। তো গল্প গুজব করতেছে, বিভিন্ন গল্প হচ্ছে দুজনের, এবং তারা ওই দিন ডিসাইড করে যে অনেক রাত পর্যন্ত আড্ডা দিবে। তো এই সময় তাদের ফ্রেন্ড এসে যোগ দেয় স্টিফেন, এবং স্টিফেন আসার পর তাদের আড্ডা আরও জমে ওঠে। স্টিফেন বিভিন্ন গল্পের পরে বলে যে মানে তোমরা কি রিসেন্টলি কোনো হন্টেড জায়গায় গেছো নাকি? তো বলে যে না, হন্টেড জায়গায় যায়নি, বিকজ অনেক লোকেশন আছে যেগুলোর নাম শুনছি, বাট বিভিন্ন রকম কারণেই যাওয়া হয়নি। হ্যাঁ, এবং এক একটার পিছনে তারা কারণ বলতে থাকে, এইটাই কারণে হন্টেড, এইটা এরকম। তো এই কনভারসেশনে অনেকক্ষণ ধরে চলে তাদের। তো এর মধ্যে স্টিফেন বলে আমি তোমাদেরকে একটা লোকেশনের কথা বলতে পারি, প্রবাবলি তোমরা এটা শুনছো, বাট তোমরা হয়তো যাও নাই। আমি র্যাম শিওর তোমরা যাও নাই, কারণ তোমরা যদি ওখানে যেতা ওখানকার কথা কিছু বলতা, তো ওখানকার কথা তো কিছু বলতেছো না তোমরা, ওটা নামই নাও না, তো দ্যাটস মিন তোমরা যাও নাই। তো তখন বিল বলে যে কোথাকার কথা বলতেছো? বলে যে এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। তখন পল বলতেছে ওকে আই গট ইট, তুমি এই অমুক জায়গার কথা বলতেছো, ওইটা তো আসলে রেপুটেড জায়গা। আমি আর বিল প্ল্যান করছিলাম আগে একবার যাওয়ার, বাট আসলে আমরা দুজনে কেউই সময় করতে পারি নাই, কেন জানি আমাদের মানে ব্যাটে বলে মিলে না ওখানে যাওয়াটা, এই কারণে হয় নাই। বাট যাওয়া যায়, এটা যাওয়া উচিত আমাদের। তুমি যাবা নাকি আমাদের সাথে? স্টিফেনকে জিজ্ঞেস করে। স্টিফেন বলে যে নো 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 নো, আই এম নট ইনটু ইট, আমি এটার প্রতি আগ্রহী না। তোমরা যদি যাও কখনো যাও, এবং আমাকে জানাও কি হয়েছিল বা ওখানে কি দেখছো না দেখছো, তোমাদের কাছে গল্প শুনতে বেশি ভালো লাগবে। তো বিল তখন বলে যে পল, আসলে আমাদের প্ল্যান করা উচিত যাওয়ার, মানে যেহেতু মিসিং আমরা তো যাই নাই, আর এটা রেপুটেড। তখন স্টিফেন তাদের বলে ইউ নো হোয়াট, আই থিঙ্ক ইউ গাইস শুড ডেফিনেটলি গো দেয়ার। তোমাদের অবশ্যই যাওয়া উচিত ওখানে, যেহেতু তোমরা এই ঘোস্ট হান্টিং করো, এত সুন্দর একটা জায়গা বা মানে এত রেপুটেড একটা জায়গা তোমরা মিস করবা, এটা হয় না। তো তখন বিল আর পল দুজনেই বলে যে ওকে লেটস হিয়ার ইট, তুমি বলো যে এখানে কি কি ঘটে বা তুমি কি জানো এটা সম্বন্ধে। তখন বলে আমি যা জানি হয়তো তোমরাও জানো, মেবি তোমরাও শুনছো ওই জায়গা সম্পর্কে, অবশ্যই শুনছো যেহেতু তোমাদের খুবই কিউরিয়াসিটি এটার উপরে। বাট আমি যতটুকু পড়ছি, আমি বিভিন্ন নিউজে পড়ছি বা বিভিন্ন মানুষের কাছে শুনছি, ওই জায়গাটা প্রায় 100 বছর আগে ওখানে একটা খনিতে দুর্ঘটনা ঘটছিল, প্রায় 300-এরও বেশি মানুষ মারা যায়। আর এই খনির মানুষরা যখন ওখানে কাজ করতো তখন তারা অনেক উদ্ভট জিনিস দেখতো। জায়গাটা একটা ফরেস্টের মধ্যে, মানে একটা জঙ্গলের মধ্যে, এবং ওইখানে মানুষ যারা খনিতে কাজ করতো তারাও উদ্ভট শব্দ শুনতো, উদ্ভট কথা শুনতো, আর অনেক কিছু দেখতো ফরেস্টের মধ্যে। তো তখন থেকেই এটা কিন্তু হন্টেড ছিল, এবং পরবর্তীতে দুর্ঘটনা হওয়ার পরে যখন এটাকে সিল করে দেয় তারপর থেকে আরো বেশি হয়, এবং ওইখানকার যাওয়ার পাশে যে রাস্তার মধ্যে মানুষ মানে অনেক উল্টাপাল্টা জিনিস দেখে। তো এই হলো জায়গার ঘটনা। তো তোমরা যাও, যে দেখো। তখন এই বিল পল বলে যে চলো না তুমি আমাদের সাথে। বলে যে নো নো, আমি আগে বলছি আমি যাবো না, আই এম নট ইনটু ইট, বাট আমি তোমাদের কাছ থেকে ঘটনা শুনতে পছন্দ করবো। তো যাই হোক, বিল আর পল তখন নাকি একদিন সময় করে যে তারা যাবে, এবং তারা একেবারে রেডি হয়ে একদিন বের হয়ে যায়, তাদের সাথে টেন্ট এবং সবকিছু নিয়ে তাদের ট্রাকে করে রওনা দেয়। তো
তো বেশ ভালোই লাগে ড্রাইভটা পুরো যাচ্ছে ওখানকার তাদের এলাকা থেকে বের হয়ে যখন গেছে তা ওখানে একটা জায়গায় যে পুরো কান্ট্রি সাইড পড়ছে, কান্ট্রি সাইডের বাইরে চালা গেছে। তো যখন পৌঁছাইলো ওই জায়গাটাতে, এইটা একটা বিশাল খোলা জায়গা, এখানে একটা ঘোড়া রেঞ্চ দেখলো তারা যে ওখানে ঘোড়া চড়তেছে এবং তার পাশ থেকে তারা তাদের ট্রাক রেখে ওখানে নামলো জিনিসপত্র নিয়ে এবং হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কোন একটা রাস্তা, পায়ে চলা পথ, হাতের বাঁদিকে বেশ খানিকটা ঘেঁষো জমি, তারপর ঝোপঝাড়, তার পাশে গাছগাছালি শুরু হয়ে গেছে, মানে মোটামুটি একটা উডসের মতো ওই জায়গাটায়, এবং দেখে বোঝা যাচ্ছে যে উডসটা আরো ডেন্সড হয়েছে, মানে আরো ঘন হয়েছে ওইদিকে। আর ডান দিকে খানিকটা ঘেঁষো জমি, তারপরে ওই যে ঘোড়ার একটা রেঞ্চের মতো তারা পার হয়ে আসছে, তারপর দেখতেছে আরো ঝোপঝাড় ওদিকে দূরে একটা লেকের মতো, এবং হাঁটতে হাঁটতে তারা এক জায়গায় এসে দেখলো যে হ্যাঁ ওই জায়গায় সেই ফলকটা, নাম ফলকটা যেখানে লেখা আছে ওই জায়গার সম্বন্ধে, আমি এখানে নামটা বললাম না, আমরা অদ্ভুতরীতে কোনো জায়গার স্পেসিফিক নাম উল্লেখ করি না, যাই হোক সেখানে লেখা আছে ওখানকার সেই পুরো ব্যাপারটা যে কোথায় কি ঘটছে, এখানে কি কি হয়েছিল, একটা মানে আর কি স্মরণে, মানে যেখানে এখানে যারা প্রাণ গেছে তাদের স্মরণে একটা নাম ফলক আছে। তো যাই হোক ওইটা দেখে বিল পল হাঁটতেছে এবং তারা তাকায় দেখতেছে আকাশ বেশ গ্লুমি ওই দিন, মানে আকাশ বেশ মেঘলা, আর বাট ওয়েদারটা মোটামুটি একটা ভালোই টেম্পারেচার, ভালোই লাগতেছে, এখনো জ্যাকেট পরতে হচ্ছে হালকা, এই তখনও কিন্তু মানে সামার, এর মধ্যেই কিন্তু হালকা সামার জ্যাকেট পরে হাঁটতে হইতেছে দুজনের, আর পিঠে দুজনের তাবু আরো জিনিসপত্র নিয়ে আসছে, ক্যামেরা এগুলো নিয়ে তারা ভিডিও করবে। তো ভালো লাগতেছে ওদের কাছে, অনেকদিন পরে আসছে তারা, দুই বন্ধু অনেকদিন এরকম কোনো ইসে আসে না, আজকে তো বাসা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে চলে আসছে। তো হাঁটতে 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 পুরো ঢুকে গেল তারা ওই গাছগাছালির মধ্যে দিকে। গাছগাছালির মধ্যে যখন ঢুকছে, গাছগাছালিগুলো অনেকটা মেজের মতো লম্বা লম্বা গাছ উঠে গেছে, এবং এই গাছগুলো দেখেই মনে হচ্ছে হারায় যেতে হয় এরকম একটা অবস্থা, মানে অনেকটা ফাঁকা ফাঁকা গাছ এরকম, মানে মেজ যেরকম হয় অনেকটা গোলক ধাঁধার মতো এরকম। তো যাই হোক হাঁটতেছে এবং হাঁটতে হাঁটতে দূরে চলে আসছে, তার অনেক সামনে পাখির ডাক শোনা যাচ্ছে। পাখির ডাকগুলো খুব অন্যরকম ভাবে যায়, মনে হয় যে পাখির ডাক দিয়ে ঘুরে চলে গেল, ওটা সাউন্ডের মতো লাগে। তো এটা তাদের কাছে একটু অবাক লাগলো যে পাখির ডাকগুলো এরকম করে আসতেছে কেন, চারপাশে মানে ঘুরে যায় পাখির ডাকটা এরকম। তো যাই হোক দুইজনে মিলে হেঁটে এসে একটা জায়গা পেলো যে এই জায়গায় ইচ্ছা করলে এখানে তাবু করা যায়, টেন্ট ফেলা যায়। তো দুই বন্ধু মিলে ওখানে টেন্ট ফেললো, তখন কিন্তু অলরেডি দুপুর পার হয়ে গেছে, মানে বিকালের দিক হয়ে গেছে। তো দুই বন্ধু মিলে ওখানে টেন্ট ফেললো, তাদের জিনিসপত্র ব্যাগ ট্যাগগুলো রাখলো ভিতরে। তো তারপর চিন্তা করলো যে একটু ঘুরে আসি, তাবুর জিপারটা নামাই দিয়ে দুজনে হাঁটতে বেরোলো সামনে, মনে করলো যে মানে এই যে গাছগাছালির মধ্যে দিয়ে যাই, আবার ফিরে আসবো এখানে। তো ওদের হাতের মধ্যে চক আছে, চক দিয়ে দাগ দিয়ে যাচ্ছে যাতে ভুল না হয়, মানে আবার দিক হারায় না ফেলে, কারণ এটা তো মোটামুটি তাদের কাছে পুরোই অপরিচিত জায়গা। তো চক দিয়ে দাগ দিয়ে দুজন হাঁটতেছে এবং যত ডিপের দিকে যাচ্ছে মনে হচ্ছে ওই পোকার ডাকটা বেড়ে যাচ্ছে, একটা পোকা ডাকতেছে, সে পোকার ডাকটা বেড়ে যাচ্ছে, আর ওই পাখির ডাকগুলো হঠাৎ ঘুরে ঘুরে আসতেছে। তো এক জায়গায় যে হঠাৎ করে ফিল হয়েছে, এটা পলের কাছে ফিল হয়েছে, মনে হয়েছে যে ওই পাশে বাতাসের মতো কিছু একটা ছুটে গেছে। তো পল মানে বিলকে বলতেছে যে মনে হয়েছে যে এরকম যে কেউ যদি দৌড়ায় যায় তার পাশ থেকে, মানে খুব ফাস্ট রান করে যায় সেরকম, কিন্তু গাছের মধ্যে থেকে কে রান করে যাবে, আর কাউকে দেখে নাই। মনে হচ্ছে শুধু যে ওই যে মাটিতে যে পাতাগুলো জমা ছিল, কিছু পাতা এরকম মনে হচ্ছে শেষ করে সরে গেল, মানে অ্যাজ ইফ খুব দ্রুত যদি কেউ ব্লোয়ার দিয়ে বাতাস মারে যেভাবে করে কিছু পাতা উড়ে যাবে সেরকম। আর মনে হলো যে সে একটা ফোর্স ফিল করছে, যেমন আমাদের পায়ে দিয়ে কেউ দৌড়ায় গেলে কিন্তু আমরা বাতাসের একটা কেটে যাওয়া ফিল করি, এটা কিন্তু এমন না যে বাতাস চলে গেলে যেরকম সেরকম না, কেউ যদি দৌড়ায় যায় তখন যে বাতাসটা ফিল করি অনেকটা সেরকম ফিল করছে। তো এটা ফিল করার পর কিন্তু বলতেছে যে পল যে জিনিসটা কিন্তু একটু অন্যরকম, মানে মনে হয় না যে স্বাভাবিক কিছু। তো বিল বললো যে এটা তো রেপুটেড জায়গা, হোয়াট ক্যান উই ডু, আমরা তো জানি, তা আমরা আর একটু হাঁটি, এদিক দিয়ে হেঁটে হেঁটে আবার ব্যাক করি। তো দুজনে মিলে আরো খানিকটা হাঁটলো, এর মধ্যে আর কিছু দেখে না, ওই যে পোকার শব্দটা আরো বেশি বেড়ে গেছে আর আলো কমে যাচ্ছে, কারণ আকাশ তো এমনিতেই গ্লুমি ছিল, মানে পুরো মেঘলা, মানে লেয়ারে মেঘ জমছে এরকম। তো সুতরাং সূর্য কিন্তু দেখা যাচ্ছিল না এই কারণে, বাট ওই মেঘের উপরে যে সূর্যের আলোটা সেটাও কিন্তু কমে গেছে, কারণ অলরেডি বিকাল হয়ে যাচ্ছে এরকম, আর গাছগাছালির মধ্যে তারা আছে, পুরো জঙ্গলের মধ্যে, মানে গাছগুলো ফাঁকা, তারপরও কিন্তু আলো খুব কম ঢোকা শুরু করছে, মানে অলরেডি আলো পড়ে যাচ্ছে এরকম। আর ওই যে পোকার শব্দটা মনে হচ্ছে ওইটার সাথে সাথে বেড়ে যাচ্ছে, কেমন জানি ডাকতেছে পোকাটা। তো এই পোকাটার নাম আসলে ওরা কেউই জানে না, বিল পল ওরা কেউই জানে না, বাট এই পোকার ডাক তারা অনেক উড়জে গিয়ে শুনছে। উড়জে অনেক রকম পোকা থাকে এবং কিছু কিছু পোকা থাকে খুবই ভয়ের, যেগুলোর কামড়ে বিভিন্ন রকম অসুখ হয়। তো এই যে তারা এই ব্যাপারে একটু কেয়ারফুল চিন্তা ভাবনা করতেছে, এর জন্য পাতা টাতার মধ্যে দিয়ে হাঁটতেছে না, একটু যেসব জায়গাতে শুকনা দেখতেছে সেসব জায়গাতে হেঁটে যাচ্ছে। যাই হোক, তো হেঁটে হেঁটে সামনে যাচ্ছে, তো এক সময় চিন্তা করলো যে না, দেখতেছে যে দূরের যে গাছগাছালির ওখান দিয়ে মানে এই কুয়াশার মতো বেরিয়েছে, এগুলা জঙ্গলের মধ্যে বের হয় এরকম রাতের, মানে টেম্পারেচারের কারণে এক ধরনের ফর্ম করে, একটা মিস্ট ফর্ম করে, একটা কুয়াশার মতো। দেখতেছে যে ওই পাশ থেকে সেই কুয়াশা এসে আস্তে আস্তে এদিকে ভেসে আসতেছে। তো বুঝলো যে বেলা পড়ে গেছে, সূর্যের আলো নাই প্রায়, সুতরাং টেম্পারেচারে একটা বড় পরিবর্তন ঘটবে। তো ওরা আস্তে আস্তে চিন্তা করলো না আর সামনে যাবে না, ফিরে চলা শুরু করলো। তো ফিরে যখন আসতেছে তারা, হঠাৎ করে মনে হলো তখন কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে ওই জায়গায়, তাদের যে সাথে ফ্ল্যাশ লাইট আছে ওইটা জ্বালাইতে হইতেছে, মানে এই অন্ধকারের মানে পা ফেলার জন্য, কারণ মাটি দেখা যাচ্ছে না, কোথায় পাতা জমে আছে, কোথায় এরকম মানে ধূসর কালারের মাটিটা দেখা যাচ্ছে না। আর ওইখানে ভাইপার আছে, এডার ভাইপার, ওইটা কিন্তু কয়েল করে থাকে, হঠাৎ করে পা পড়লে কিন্তু সমস্যা আছে, মানে কামড় দিয়ে দিবে। তো সুতরাং এই তারা ফ্ল্যাশ লাইট মেরে যাচ্ছে এর মধ্যে। তো আর অন্ধকারটাও মনে হচ্ছে খুব দ্রুত ঘনে আসতেছে, আর তাদের পাশ থেকেও মনে হচ্ছে আস্তে আস্তে ওই যে কুয়াশা মিস্ট ছেড়ে যাচ্ছে। এর মাঝে হঠাৎ করে ঘোড়ার ডাক শুনলো, দুজনে শুনছে, বিল পল দুজনে শুনছে ঘোড়ার ডাক, গাছগাছালির মধ্যে ঘোড়া কোত্থেকে আসবে, এবং ঘোড়ার মানে দুই পায়ের শব্দ, যে ঘোড়া ছুটে চলে যায় সেই শব্দ, মানে শুনতেছে কুরের শব্দ,
চলে যাচ্ছে। তো খুব অবাক হলো যে কিরে ঘোড়া আসছে কোথায়, মনের মধ্যে জঙ্গলের মধ্যে, ওইখানে তো র্যাঞ্চ মোটামুটি বেশ দূরে, ওইখান থেকে ঘোড়া এই গাছগাছালির মধ্যে কোথেকে আসবে, এখানে তো ঘোড়া আসার কথা না। একেবারে মনে হলো তাদের একদম কাছ থেকে চলে গেল ঘোড়া দৌড়ে, পুরা শব্দ শুনলো তারা, মানে পুরা দৌড়াইতে দৌড়াইতে চলে গেল ঘোড়া, এবং একটা ঘোড়া, মানে নট মেনি হর্সেস, একটা ঘোড়া চলে গেছে। তো দুজনে একটু অবাক হলো, গাছগাছালির মধ্যে দিয়ে ঘোড়া কোথা থেকে গেল। এর মাঝে কিন্তু পুরাপুরি অন্ধকার হয়ে গেছে। তারা চলে আসছে তাদের ইসের কাছে, টেন্টের কাছে, ওই যে গাছের মধ্যেই আলো মারতে মারতে, ওইটা আরো ভৌতিক লাগতেছিল, কারণ তারা যখন আলো মারতেছে গাছের মধ্যে, যেখানে তারা ওই যে চক দিয়ে দাগ দিচ্ছে সাদা, ওই জায়গাগুলো এরকম দেখা যাচ্ছে এরকম। তো দেখতে দেখতে যখন নাকি তাদের টেন্টটা দেখছে, টেন্টের কাছে চলে আসবে, হঠাৎ করে বিল চেপে ধরলো পলের হাত, এরকম ঠাস করে চেপে ধরলো, চেপে একটা মানে এরকম হাত দিয়ে এরকম চাপ দিল তাকে, ওরা দাঁড়াইতে। তো দাঁড়ানোর পরে সে বলতেছে ওই গাছটা দেখছিস, সে পলকে বলতেছে যে ওই গাছটা দেখছিস, বলে হ্যাঁ কি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওই গাছের ওই পাশ থেকে কেউ মাথা বের করছিল, মানে উকি দেয় না মানুষ, লুকায় এরকম, মানে আমি স্পষ্ট দেখছি মনে হচ্ছে একটা চুলালা মাথা, মানে এরকম চুল মানে কি, মানে অনেকটা যেমন গরিলা থাকে, গরিলার মতো একটা মাথা অনেকটা, ওদিক থেকে উকি দিছিল এরকম করে। আমার কাছে কেন জানি মনে হয় যে আমি চোখের অংশ দেখছি হলুদ। তো তখন তাকে পল ফিসফিস করে বলতেছে কোন গাছটা, তো বিল দেখাইতেছে যে ওই গাছটা, মানে সে আলো দিয়ে নিচে দেখাচ্ছে। তো বলতেছে যে গাছটা তো অনেক মোটা, এখান থেকে যদি দুইজন একসাথে এই পাশ থেকে আলো মারি আমরা কিছুই দেখতে পারবো না, এক কাজ করি আমি একটু এই সাইডে চলে যাই, তুই ওই পাশে চলে যা, তারপর দুই পাশ থেকে দুইজন সামনে যে আলো মারবো, যদি ওখানে কিছু থাকে তাহলে তো দেখতেই পারবো আমরা, আর যদি কিছু না থাকে, আমি শিওর যে ওখানে কিছু নাই, লিভিং কোনো ক্রিচার ওখানে নাই। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যেটা সুপার ন্যাচারাল, তারপর আমরা দেখতে পারি, একটু দূরে যে ওই পাশ থেকে আলো মারি, তাহলে দুই পাশ থেকে আলো পড়লে বুঝতে পারবো কিছু আছে কিনা। তো বিল বললো যে ওকে। তো পল আর বিল দুজনে করলো কি, একটু ডিস্টেন্স তৈরি করে ফেললো, দুই পাশে সরে গেল, সরে গিয়ে তারা ওই পাশ থেকে যে গাছটার ওখানে আলো মারলো, লাইট মারলো। তো দুই পাশ থেকে আলো মারার পর কিন্তু কিছু দেখা যাচ্ছে না ওই পাশে, মানে মনে হচ্ছে কেউ যদি লুকাও থাকতো, কেউ লুকায় থাকলে কিন্তু মানুষের মানে মানুষ বা কোনো কিছু লুকায় থাকলে কিন্তু মানে একটা অংশ ভিজিবল হতো, বা লাইট দুই পাশ থেকে পড়ে বোঝা যেত, বা ছায়া পড়তো, সেটার কিছু পড়ে নাই। তো তারা বুঝলো যে এটা ন্যাচারাল কিছু না, দুজন তাড়াতাড়ি আবার কাছে চলে আসলো, এসে আস্তে আস্তে হেঁটে তাদের টেন্টের কাছে গেল। ওই গাছটাকে যখন তারা পার হয়ে আসতেছিল বেশ ভয় পেয়েছে দুজন। যাই হোক, টেন্টের কাছে এসে তারা আবার জিপার খুলে ঢুকলো টেন্টের ভিতরে, দেখলো যে না, টেন্ট আগের মতোই আছে, কোনো সমস্যা নাই। যাই হোক, দুজন বসে বললো যে হোয়াটস দ্য প্ল্যান। তখন বিল বলতেছে যে প্ল্যান কি, পল বলতেছে যে আমি আজকে নিয়ে আসছি আউইজি বোর্ড নিয়ে আসছি আমার সাথে। তো বিল বলতেছে মানে হোয়াট দা, মানে তুই এখানে আউইজি বোর্ড নিয়ে এখানে তুই প্ল্যান চেট করবি? বলে যে হ্যাঁ, এটাই তো সবচেয়ে বেস্ট জায়গা প্ল্যান চেট করার জন্য। তুই বুঝতেছিস না, এখানে এক গাদা ট্র্যাপড সোল আছে, মানে অসংখ্য অতৃপ্ত আত্মা। আমরা যদি যে কোনো একটাকে এখানে আনতে পারি বা আমরা কন্ট্যাক্ট করতে পারি, ওর কাছে অনেক কিছু শুনতে পারবো, আর আমরা জানতে পারবো আমাদের এই যে এক্সপিডিশনটা সফল হবে। আমরা যেখানে আসছি, আমরা তো মূলত এখানে আসছি দেখতে জায়গাটা হন্টেড কিনা, কি ঘটে, বা এখানকার সম্বন্ধে একটা নিতে আসছি, আমরা আইডিয়া নিতে আসছি। তো এটা একমাত্র এখন সম্ভব হচ্ছে আউইজি বোর্ড নিয়ে। তুই তো জানিস যে আমরা এই যে যত এই যে রিডার আনছি, রিডার দিয়ে আসলে কি জাস্ট একটা এনার্জি হয়তো বুঝতে পারবো, বাট অন্য কিছু তো না। তখন বিল বলতেছে যে আই ডোন্ট থিঙ্ক ইটস রাইট আইডিয়া। বিল বলতেছে আমার মনে হয় না এটা রাইট আইডিয়া, কাজ আমরা কি না কি নিয়ে আসবো, পরে একটা সমস্যা। তুই জানিস যে এরকম প্ল্যান চেট করতে যায় কিন্তু অনেক রকম সমস্যা হয়, এবং সেই সমস্যা থেকে কিন্তু মানুষ প্রবলেমে পড়ে, মানুষের বিভিন্ন প্রবলেম হয়। তো পল বলতেছে না না, এটা নিয়ে চিন্তা করিস না, আমরা এটা করবো, অসুবিধা নাই, এবং আমি এর আগে ওই বোর্ড নিয়ে কাজ করছি, হ্যাঁ, এবং আমি এরকম প্ল্যান চেট করছি বেসমেন্টের মধ্যে বসেই করছি, ওইখানে সোল আসছিল। তো বিল বলে যে তোর ওই যে ওই সোল আসার গল্প, এটা কিছুই না, তুই এমনি যে হাত দিয়ে উল্টাপাল্টা করছিলি, তোর কিছু না। বলে যে না না আসলেই। তো দুজনের মধ্যে কেমন একটু তর্ক হইতে থাকে বিল আর পলের মধ্যে। তো তখন পল বলে আচ্ছা বাদ দে, আগে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আমরা বসবো, বসলে দেখিস কি ইটস এ নাইস অ্যাডভেঞ্চার, বলে এটা একটা জোস অ্যাডভেঞ্চার। তো বিল বলে ওকে, মানে অনিচ্ছা সত্ত্বেও বলে ওকে। তো এর মধ্যে আকাশে মেঘ ডাকতেছে, গুড় 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 করে মেঘ ডাকতেছে। তো তখন বিল বলতেছে বৃষ্টিও আসবে মনে হয়, আমরা এই ক্যাম্পের বাইরে তো আর যাইতে পারবো না মনে হয় বৃষ্টি আসলে। যাবো, বৃষ্টি আসলে ক্যাম্পের বাইরেও যাবো, আগে প্ল্যান চেট করে দেখি কি হয়, আগে খাওয়া দাওয়া কর। তো যাই হোক, ওদের কাছে ক্যান ফুড ছিল, ওই ক্যান ফুড খুলে ওরা খায়, আর ওদের সাথে ছোট এরকম গ্যাসের চুলা ছিল, সেটা জ্বালায়, সেটার মধ্যে দিয়ে ওই কফি বানায় খায়। তো খাওয়া দাওয়া করে দুজনে বসছে, এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, মানে টিপ টিপ বৃষ্টি, তাদের তাবুর উপর পড়তেছে বৃষ্টি, টিপ 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 একটা অন্যরকম একটা শব্দ হইতেছে। তারা সামনে আউইজি বোর্ড খুলে বসছে, পলের কাছে ছিল, ব্যাগের ভিতর থেকে বের করছে। তো বসে আউইজি বোর্ড নিয়ে দুজনে তাদের মতো কাজ শুরু করছে। আপনারা অনেকে হয়তো জানেন আউইজি বোর্ড কিভাবে কাজ করে। এখানে বিভিন্ন জিনিস লেখা থাকে, অ্যালফাবেট লেখা থাকে, তারা গুটি নিয়ে বসে এবং তারা ওইভাবে ডাকে, তাদের মতো করে রিচুয়াল করে ডাকে, এবং ওই ডাকলে যখন কোনো এনার্জি সেখানে আসে, সে কথাবার্তা বলে সেই লেটারের উপরে ভর করে। তো বসছে দুজন, পল আর বিল, এবং দুজন বসে তাদের মতো ওরকম পারফর্ম করা শুরু করলো তাদের কাজ। তারা ভেতরে তাদের তাঁবুর ভেতরে যে ইলেকট্রিক যে ইটা ছিল, মানে ব্যাটারি অপারেটেড যে লাইটটা ছিল, চার্জিং লাইট, সেটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে তারা ওখানে তাদের ক্যান্ডেল জ্বালায়, তারা কাজ করতেছে। তো অনেকক্ষণ ধরে এরকম বলতেছে, পল ডাকতেছে আর কিছু হয় না, নাথিং হ্যাপেন্স। বৃষ্টি বাড়তেছে, মাঝে মাঝে পট করে বেড়ে যাচ্ছে তাঁবুতে, আর কমে যাচ্ছে। বিলের কাছে এটা অস্বস্তি লাগতেছে, বিলের কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে এমনি চেষ্টা, কিছু না। তো বিল অনেকক্ষণ পরে হাল ছেড়ে দিল, বললো যে ধর আমি এগুলোর মধ্যে নাই, রাখ, তুই সর, আমি সর, বলে বিল উঠে গেল। বিলের আইডিয়াটা নাকি পছন্দ ছিল না, তখন এই মানে এই প্ল্যান চেট করার ব্যাপারটা তার পছন্দ ছিল না। সে উঠে যায় বলা যে আমি তার সাথে যে ব্যাগের ভিতরে রেইনকোট ছিল, রেইনকোটটা গায়ে দিয়ে সে বলে আমি বাইরে দেখে আসি কি অবস্থা, এখানে কিছু দেখা যায় কিনা, কিছু ফিল করা যায় কিনা। তো পল বলে তুই যা, আমি পরে আসতেছি। তো
তো বিল বের হয়ে যায় সে দেখে যে তাঁবুর বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, মানে ড্রিজলিং রেইন, বাট স্টিল ভিজে গেছে সবকিছু এরকম। তো সে ফ্ল্যাশ লাইট মেরে দেখতেছে বৃষ্টির ওই যে লাইটের আলোতে বৃষ্টির কণাগুলো দেখা যায়, আর দূর দূরান্ত পর্যন্ত এখন তার সেই কুয়াশা ভাব নাই, সব চলে গেছে বৃষ্টিতে। যতদূর পর্যন্ত দেখা যায় লাইটের কণাগুলা, গাছগুলার উপর থেকে পানি নামতেছে ধুয়ে যেসব জায়গায় গাছের মধ্যে তারা দাগ দিয়েছিল সেগুলো চলে গেছে অনেকটা। তো চিন্তা করলো কোন দিকে যাবে, তো সে ডিসাইড করলো যে ডান দিক দিয়ে একটু হেঁটে সামনে যাবে, বেশি দূরে না, যেহেতু বৃষ্টি হচ্ছে আর রাত্রেবেলা। আর তার মনের মধ্যে একটু ভয় লাগতেছে, কারণ এটা তো একটা উডস, আবার সে শুনছে এটা হন্টেড উডস, এর মাঝে আবার সে তারা আউইজি বোর্ড নিয়ে বসছিল, এটা ওইটা করছে, ডাকাডাকি করছে, তো মনের মধ্যে একটু ভয় আছে আসলে। আর বিল একটু চাচ্ছে একটু হালকা হতে, সে চাচ্ছেও যে মানে তার এই জিনিসটা যাতে একটু হালকা হয়, মন থেকে চলে যায়। তো এই চিন্তা করে সে চিন্তা করলো যে আমি ডান দিক দিয়ে এই পাশে হেঁটে যাই, একটু সামনে যাই, যে ঘুরে আবার চলে আসবে দিক দিয়ে, এই চিন্তা করে সে হাঁটতেছে। তো দেখলো যে ঠান্ডা ঠান্ডা বাতাস বওয়া শুরু করছে, বেশ ভালোই ঠান্ডা বাতাস, হঠাৎ হঠাৎ একটা দমকা বাতাস আসে, এসে মানে গায়ে লাগে, বেশ ঠান্ডা লাগতেছে, তার রেইনকোটের উপর পটপট করে বৃষ্টি পড়তেছে। তো সে একবার লাইট নিভাই দিল একটু সামনে এসে, তার মানে তার হাতে যে ফ্ল্যাশ লাইট ছিল নিভাই দিল, সাথে সাথে মনে হলো যে অন্ধকার তার একদম মানে গ্র্যাব করে নিল পুরো, চারিদিকে অন্ধকার। কিছুক্ষণ দাঁড়ায় থেকে ফিল করার চেষ্টা করলো কেমন লাগে, তো দেখলো যে অন্ধকারটা হালকা শুয়ে আসলে চোখে একেবারে অন্যরকম লাগতেছে, মনটা বেশ রহস্যময়। তো বিল এই ব্যাপারটা বেশ এনজয় করলো, সে একটা খেলা পেয়ে বসলো, মানে অনেকটা তার কাছে মনে হচ্ছে এটা একটা খেলা, কেমন যেন একটা ঝোঁকের মাথায়। সে লাইট জ্বালা একটু সামনে যায়, আবার আলো বন্ধ করে দেয়, বন্ধ করে দিলে কয়েক সেকেন্ড দাঁড়ায় থাকে, চোখের মধ্যে অন্ধকারটা একটু শুয়ে আসলে আবার দেখে গাছগাছালি কেমন দূর থেকে ছায়া 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 এরকম লাগে। আবার সে এখন সে অন্ধকারে হেঁটে যাচ্ছে, ওই যে রাতের আলোতে যতটুকু ঢুকতেছে গাছগাছালির মধ্যে ওটা দিয়ে হেঁটে যাচ্ছে। আবার হঠাৎ করে সে লাইট মারে সামনে, লাইট মেরে দেখে কি আছে, মনে হচ্ছে একটা খেলা। ছোটবেলায় যেমন অনেক রকম খেলা হঠাৎ হঠাৎ মানুষ আবিষ্কার করে নিজে এবং নিজের মাঝে নিজে ডুবে যায়, অনেকটা সেইভাবে ডুবে গেছে বিল। সে মানে লাইট মেরে সামনে দেখতেছে, আবার অফ করে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আবার লাইট জ্বলতেছে, মানে তার কাছে মনে হচ্ছে সে নতুন একটা খেলা আবিষ্কার করছে। কিন্তু সে কিন্তু নিজের মধ্যে ডুবে গেছে, তার একদম ওইখানকার যে অবস্থা, সে কোথায় আছে কি এগুলো তার খেয়ালই নাই, অনেকটাই সে হারাই গেছে এরকম। তো এরকম সে করতে করতে একসময় সে লাইটটা অফ করার পর লাইটটা যখন জ্বালতে গেল তখন দেখে লাইটটা জ্বলতেছে না, আর সে হঠাৎ করে মনে হলো যে তার একটা ঘোর ভাঙছে। দেখলো যে তার ফ্ল্যাশ লাইটটা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ ছিল, কিন্তু তারপরে দেখলো তার ফ্ল্যাশ লাইটটা জ্বলতেছে না, সে যখন টিপতেছে ফ্ল্যাশ লাইট কাজ করতেছে না, এবং তখনই মনে হলো তার ঘোর ভাঙছে। সে দেখলো যে তার হাত পুরো ভেজা, ফ্ল্যাশ লাইটটা পুরো ভেজা, পানিতে চুপচুপ করতেছে, বৃষ্টির তোড় অনেকটাই বাড়ছে এবং সেই পানি এসে পড়তে পড়তে ফ্ল্যাশ লাইটটা ভিজে গেছে। এই সময় সে সামনে ঝোপের মধ্যে শব্দ পেলো, দেখলো একটা এরকম ঝোপালো একটা জায়গা, মানে বেশ কয়েকটা ঝোপ, ওখানে পাতা আলা গাছ, গাছের নিচে গাছটাকে ঘিরে আছে ঝোপটা এরকম, সেটা কেমন যে নড়তেছে এরকম, মনে হচ্ছে কিছু নড়তেছে ওখানে, মানে অ্যাজ ইফ কোনো প্রাণী বা কিছু যদি নড়াচড়া করে এরকম। তো বিল বেশ ভয় পাইছে, কারণ সে হঠাৎ করে রিয়ালিটিতে আসছে এবং সে চিন্তা করতেছে আমি এতক্ষণ কি করতেছিলাম, সে নিজেই ভেবে পাচ্ছে, এবং লাইটটা জ্বলতেছে না। এই যে আকাশের হালকা আলো, সেটাতে যতটুকু দেখা যাচ্ছে চাপ অবকাঠামোর মতো, গাছগুলোর অবকাঠামো, ঝোপটা নড়তেছে হালকা হালকা, আকাশের আলোতে দেখতেছে। এই সময় তার কাছে মনে হলো ঝোপের ওই পারে একটা দুটি আলো, মানে অনেকটা আগুন যেরকম আলো ছাড়ে সেরকম অনেকটা ওরকম আলো, একটা আলো বেরোচ্ছে, এবং আলোটা নীল রঙের একটা আলো, এবং সেই আলোটা একটা মানুষের মতো শেপ নিল ঝোপের ওই পারে, হাত পা এরকম করে মনে হচ্ছে একটা মানুষ যদি আড়মোড়া ভাঙে এরকম করে, সেরকম আড়মোড়া ভাঙতেছে একটা নীল আলো, এবং সোজা দাঁড়ালো, মনে হলো বিলের দিকে তাকায় আছে, মানে সে বিলের দিকে সামনে ফিরে তাকায় আছে। বিলের সারা শরীর জমে গেছে, সে নড়তে পারতেছে না, প্রচন্ড রকমের ভয় পেয়েছে সে, এরকম একটা আলো মানুষের মতো অবয়ব, সে চিন্তা করতে পারতেছে না এটা কি। তো হঠাৎ তার মনে হলো যে দৌড় দেওয়া দরকার, সে ঘুরে দৌড় দিল, তার লাইট কিন্তু জ্বলতেছে না, সে ওই অবস্থায় দৌড়াচ্ছে, যতটুকু অবয়ব বুঝতে পারতেছে গাছগাছালির মধ্যে দিয়ে, তার পায়ের নিচে থপ 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 শব্দ হচ্ছে, সে পাড়া দিয়ে যাচ্ছে, ভেজা মাটি, পানি ছিটকে উঠতেছে এরকম, দৌড়াইতেছে, দিশা পাচ্ছে না, অনেকক্ষণ দৌড়াচ্ছে বিল, মানে সে বুঝতে পারছে না সে কোন দিকে যাচ্ছে, সে তাঁবুর দিকটা হারাই ফেলছে। এই সময় সে হঠাৎ করে জোরে শব্দ পেল, ঘোড়া যেমন নাক দিয়ে নিঃশ্বাস ফেলে জোরে, সেরকম নিঃশ্বাসের মতো শব্দ, ঘস ঘস করে, মানে মানে ঘোড়ার মতো, মানে মনে হচ্ছে গরম নিঃশ্বাস ছাড়লে ঘোড়া যেরকম করে রাগে সেরকম। তো সে দাঁড়ায় গেল, তার কাছে মনে হচ্ছে তার একটু সামনেই কোনো ঘোড়া দাঁড়ায় নিঃশ্বাস ফেলতেছে। তো সে তাকালো ভালো মতন দেখার জন্য কোনো ঘোড়ার অবয়ব দেখা যায় কিনা, কারণ আলো জ্বলতেছে না, তো তার হাতে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে না, সে কাঁপতেছে লিটারেলি। বিল আস্তে করে তার ফ্ল্যাশ লাইটের সুইচটা টিপতেছে, দেখে যে না কাজ করে না। তো সে চিন্তা করছে যে এখানে সামনে ঘোড়ার অবয়ব দেখা যায় কিনা, যেহেতু ঘোড়ার শব্দ পাচ্ছে সে। একটু পরে সে দেখলো একটা ঘোড়ার অবয়ব, কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে ঘোড়াটার মাথা নাই, মাথা ছাড়া একটা ঘোড়া দাঁড়ায় আছে এখানে, এবং একটু পরে ঘোড়ার খুরের শব্দ শুনলো, পা দিয়ে এই ভিজা মাটিকে সে মানে বাড়ি দিতেছে তার খুর দিয়ে, ঘোড়ার খুর দিয়ে। বিল আসলে আর কোনো চিন্তা ভাবনা করতে পারে নাই, সে আবার দৌড় দিল, মানে দিক বিদিক শূন্য আরেক দিকে দৌড় দিল। তার মনে হলো যে ঘোড়াটা তার পেছনে পেছনে আসতেছে, দৌড়ায় না, মোটামুটি হালকা দুলকি চালে ছুটে আসছে, শব্দ পাচ্ছে সে। দৌড়াইতে বিল হঠাৎ করে বেরোলো একটা সোজা মানে ফাঁকা জায়গায়, বুঝতে পারলো সামনে তাদের তাঁবুর ভিতরে আলো জ্বলতেছে, সে দেখতেছে, এবং সে দৌড়ায় আসতে আসতে তাঁবুর কাছে সে দেখতেছে আলোর মধ্যে মনে হচ্ছে কেউ ভেতরে আড়মোড়া ভাঙতেছে তাঁবুর ভেতরে, মানে ভিতরে তো ফলের থাকার কথা, তো মনে হচ্ছে যে ফল আড়মোড়া ভাঙতেছে, দুইটা হাত উঁচু করে এরকম, মানে কেমন যেন উদ্ভট, অনেকটা মানুষ যেমন সাপের মতো আচরণ করে, হাত উঁচা করে, অনেকটা এরকম টাইপের আড়মোড়া ভাঙার মতো।
তো বিল কিন্তু ভয় পাইছে, সে থমকাই গেছে তাঁবুর কাছাকাছি এসে। তারপর সে ঢুকলো, ঢোকার আগে একটা শব্দ পেলো, কেমন জানি গলার ভিতরে থেকে কেউ শব্দ করতেছে, মানে গলা দিয়ে কথা বলতে পারলে, চেষ্টা করলে কণ্ঠ যখন বের হয় না এরকম মনে হচ্ছে কেমন গ গ করতেছে এরকম। সে তাঁবুর ফ্ল্যাপটা সরায়, সে মাথাটা ঢুকায় দেখতেছে তারা তাঁবুটা করছিল একটা গাছের পেছনে আর কি, গাছের সাথে লাগায়। তো ও তাদের যে তাঁবুর পেছনের দিকের যে অংশটা সেটা ওই গাছের সাথে লাগানো ছিল। তো ওই পাশেই কিন্তু পলের বেড ছিল। তো সে দেখতেছে পল ওখানে বসে আছে গাছের ওই ইসের সাথে, গাছের সাথে হেলান দিয়ে আর কি। আর তার হাতের মধ্যে ওই বোর্ডটা এরকম ধরা, সেরকম করে কাঁপতেছে। তার চোখের মনি উল্টায় গেছে, মানে উপর দিকে চলে গেছে মনিটা, আর মুখটা হা হয়ে গেছে। মুখের দিক থেকে তার কষা বেয়ে তার লালা গড়াচ্ছে এরকম, আর সে গলার ভেতর থেকে সাউন্ড করতেছে কেমন জানি, তার মানে ঘাড় হাত পা এরকম করে মোছানোর চেষ্টা করতেছে সে। তো বিল তো প্রচন্ড ভয় পেয়েছে। বিল যা বোঝার বুঝে নিছে যে পল মনে হয় এখানে আবার চেষ্টা করছিল সেই প্ল্যানচেট করার, আর কোনো একটা অঘটন ঘটছে। আর সে এই জিনিসটা এই কারণে পছন্দ করে না, সে জীবনে যত প্ল্যানচেট সম্বন্ধে ঘটনা শুনছে সবই শুনছে যে সেগুলোর মধ্যে অঘটন ঘটে, বেশিরভাগই অঘটনের সে ঘটনা শুনছে। তো সে সাথে সাথে দৌড়ায় গিয়ে ফার্স্টে যেটা করলো, সে ওই পলের হাত থেকে টেনে ওই তার ওই বোর্ডটা নিয়ে নিল, নিয়ে একদিকে ফেলে দিল বাজার ছুড়ে সে জোরে টেনে পলকে সোজা করার চেষ্টা করলো, মানে পল যাতে সোজা হয়ে দাঁড়ায়। তো পলেরও তো ওজন আছে, সে সোজা হচ্ছে না, সে মনে হচ্ছে হারাই গেছে, তার হাত পা এরকম করে কাঁপতেছে। তো বিল তাড়াতাড়ি তাকে কোনো মতে এরকম গ্র্যাব করলো, নিয়ে চিন্তা করলে এখানে বেরোতে হবে, মানে এখানে থাকলে সমস্যা আছে। তো বিল সাথে সাথে বিবলিক্যাল ভার্স পড়া শুরু করলো। সে কিছু ভার্স জানতো এগুলা, যেহেতু তার এইসব ব্যাপারে আগ্রহ ছিল, সে পড়া শুরু করলো। আর সে এক হাত দিয়ে পলকে এরকম ধরলো, তো পল তার হাতের মধ্যে মোছড়ামুছড়ি করতেছে, মানে ছুটে যাওয়ার জন্য কেমন জানি করতেছে। তো সে পলকে তারপরও ছাড়লো না, কোনো মতে টেনে সরায় সে হাত দিয়ে ওখানে দেখলো যে পল ওখানে একটা কেরোসিন ল্যাম্প মানে হারিকেন জ্বালাইছিল, সেটাকে আরেক হাত দিয়ে নিল, নিয়ে সে তাড়াতাড়ি তাঁবুর বাইরে চলে আসলো। আর কিছু দেখতেছে না, তো দেখতেছে ওই ফোটা ফোটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আশেপাশে কিছু নাই। তো সে পলকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরোনোর চেষ্টা করলো। তো পল দাঁড়াইছে, তার দুই পায়ের মধ্যে দাঁড়ায় কেমন জানি মাথা ঝাঁকা দিচ্ছে, বারবার মাথা ঝাঁকা দিচ্ছে, ভয়ঙ্কর অবস্থা, মনে হলো সে কন্ট্রোলে নেই, আর গড় গড় সাউন্ড করতেছে। তো বিলের অনেক ভয় লাগতেছিল, পলকেই ভয় লাগতেছিল। সে চিন্তা করতেছিল পল পজেস হয়ে গেছে মনে হয়, কিন্তু সে তো তার একেবারে ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলার ক্লোজ ফ্রেন্ড, সে তাকে ছেড়ে যেতে পারে না এখানে। তার শুধু ভয় লাগতেছিল যে তার সাথেই উল্টা সিধা না শুরু করে পল। তো সে বিবলিক্যাল সেই ভার্সগুলো পড়তেছে আর তাকে নিয়ে মানে চলার চেষ্টা করতেছে। মাঝে মাঝে পল থেমে যেতেছে, থেমে মনে হচ্ছে তাকে ধাক্কা দিয়ে সরাই দিবে, মানে কেমন জানি করতেছে, মানে গড় গড় করতেছে। তো বিল বুঝতেছে যে পলকে মানে ভালো মতনই সে পজেস করার চেষ্টা করতেছে। হয়তো পলের ভেতরে যে তার নিজস্ব যে ইটা আছে, মানসিকতা বা নিজস্ব নিজের সেন্সটা আছে, ওইটা হয়তো সম্পূর্ণ টেক ওভার করতে দিতেছে না। এটা হয় সে শুনছে, বিল শুনছে অনেক সময় নাকি এটা মানে ওরা সম্পূর্ণ করতে পারে না, যারা পজেস করে তারা সেই মানুষটার নিজস্ব যে সেন্স থাকে সেটার সাথে পরাজিত হয়ে যায়। তো সে বুঝতে পারছে পলেরও সেন্সটা অনেক স্ট্রং, সে পলকে টেক ওভার করতে পারতেছে না। তো সে আরো জোরে জোরে বিবলিক্যাল ভার্স পড়া শুরু করছে, আর মানে চলা শুরু করলো। তো ভয় পাইতেছে মারাত্মক, কারণ এই অন্ধকারের মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, হারিকেনটা বারবার বাড়ি খাচ্ছে, কোন সময় তার হাত থেকে হ্যারিকেন ল্যাম্প ছুটে চলে যায় একদিকে এরকম। আর পল তো এদিক দিয়ে মানে বাধা দিতেছে না, কিন্তু সে চলতেছেও না, এরকম ঘর ঘর করে চলতেছে। আর অন্য কিছু টানতে পারেনি তাঁবুর থেকে এখানে তারা। বিলের ইচ্ছা হলো সে কোনো মতে তার ট্রাকে যাবে, ট্রাকের কাছে যাবে। তো সেরকম যাচ্ছে, মানে ওই মাটির রাস্তায় চলে আসলো এক সময়, যে চিকন মাটির রাস্তা, এবং পল দেখা গেলো যে আরেকটু কোঅপারেট করতেছে তার সাথে, তখন পা ফেলতেছে, সে নিজেকে নিজে চেষ্টা করতেছে, নিজের মাথায় নিজে এরকম বাড়ি দিতেছে, কিল দিতেছে এরকম। তো সে বিল কিন্তু তার এই ভার্স পড়া থামায় নাই, সে যাচ্ছে। এই সময় তার কাছে মনে হলো তাদের যে ওই পাশ থেকে উডসের ভেতর দিয়ে ঘোড়া চলা শব্দ, মনে ঘোড়া আসতেছে। তো সে মানে ভয় পেয়েছে, অনেক ভয় পেয়েছে। সে বুঝতে পারছে ঘোড়াটা কোনো বাজে জিনিস। যাক, কোনো মতে সে ওখানে চলতে চলতে তাদের সেই ট্রাকটা দেখছে, তো দৌড়ায় ট্রাকের কাছে চলে আসছে, কোনো মতে টানতে পলও তখন পা ফেলছে দ্রুত। বিল তখন স্পষ্ট বুঝতে পারছে যে পল ফাইট ব্যাক করতেছে, মানে পলের যে সেন্স আর বডি টেক ওভার করতে দিতেছে না, যেটাই তাকে পজেস করার চেষ্টা করতেছে। তো বিল তাড়াতাড়ি কোনো মতে পকেট থেকে চাবি হাতড়ে বের করে সে যে ট্রাক খুলে ধাক্কা দিয়ে পলকে ভিতরে ঢুকাই দিয়ে পল এরকম সিটের মধ্যে কাঁথে পড়ছে। সে তাড়াতাড়ি তার হারিকেনটা নিভাই ট্রাকে উঠে বসছে, হারিকেনটা নিভাই দিয়ে সে ট্রাকে উঠে উঠে সে ইগনিশন দিল, এবং দেখা গেল যে ট্রাক একবারেই স্টার্ট হয়ে গেছে। হেডলাইটটা জ্বালাই দিল, দূরে দেখা যাচ্ছে বৃষ্টির কণা এরকম, এবং সে বুঝতে পারছে যে জায়গাটা খুব একটা সুবিধার না। এবং পল দেখা গেছে যে তখন কেমন জানি করতেছে, মোচড়াইতেছে পাশে বসে। তো বিল তখনও তার ওই ভার্স পড়া থামায় নাই, সে সামনে বাড়া শুরু করলো ট্রাক নিয়ে। এবং ট্রাক নিয়ে সে যখন সামনে বাড়তেছে, বেশ খানিকটা চলে আসছে ওই সামনের যে রাস্তাটাতে উঠবে, তখন দেখা গেলো যে পল অনেকটা মানে মাছের মতো মোচড় খাচ্ছে এরকম পাশে, মনে হচ্ছে যে মানে তার শরীরে যে কি হচ্ছে, সে মাছের মতো মোচড়াইতেছে। তো বিল অনেকটা ভয় পেয়ে গেছে, এখন যদি পলকে পুরো পজেস করে ফেলে আর কিছু হয় তো বিশাল সমস্যা। তো বিল আরো জোরে জোরে, মানে তার যত জোর আছে বুকের ভেতর থেকে, সে মানে আরো সাউন্ড করে এই ভার্স পড়তে ট্রাক নিয়ে রাস্তায় উঠে গেল। রাস্তায় উঠে সে যখন নাকি মোটামুটি বেশ ভালো একটা স্পিড গেইন করছে, এই সময় দেখলো যে পল এরকম ঝাঁকাইতে এক সময় মানে স্থির হয়ে ওখানে শুয়ে আছে। তো সে ভয় পাইছে পলের স্থির হওয়া থেকে দেখে, যে পল কি হলো আবার। তাড়াতাড়ি সে তার দেখলো, মানে হাতের এখানে ধরে দেখলো যে হ্যাঁ তার পালস চলতেছে। তো চিন্তা করলো যে পলকে আমার আগে একটা হসপিটালে নিয়ে যেতে হবে। তো বিল দ্রুত ড্রাইভ করে সে তাদের মানে ওই পুরা ওই অঞ্চলটা পার হলো, যে পল ঘুমাচ্ছে, মনে হচ্ছে ঘুমাইতেছে সে। তো অঞ্চলটা পার হয়ে একসময় সে যখন তাদের মোটামুটি কাছাকাছি এলাকায় চলে আসে, মানে তাদের বাসা থেকে প্রায় 20-25 কিলোমিটারের মধ্যে, তখন সে চিন্তা করলো নিয়ারেস্ট হসপিটাল কোথায় আছে। তো খুঁজে সে যে হসপিটালে নিয়ে গেল পলকে। তো পলকে হসপিটাল নেওয়ার পর তখন জিজ্ঞেস করছে, খুব স্ট্রেঞ্জ অবস্থা হসপিটাল,
লোকজন জিজ্ঞেস করতেছে যে ইমার্জেন্সিতে যে কি হয়েছে, বলতেছে যে ও কেমন যেন একটা সিজার অ্যাটাক করছে এরকম। তো যাই হোক তারা নিয়ে গেল, ভর্তি করলো, ভর্তি করার পর তারা মোটামুটি দেখলো, দেখে বলতেছে যে ওর তো সিজার অ্যাটাক মনে হইতেছে না, আর তার তো কোনো প্রি হিস্ট্রি নাই, সিজার অ্যাটাকের কোনো প্রি হিস্ট্রি নাই। ইফ ইউ নো, বিলকে বলতেছে তুমি কি জানো তার কোনো প্রি হিস্ট্রি আছে নাকি, মানে দেখে তো মনে হচ্ছে না যে তার সিজার অ্যাটাক হয়েছে। সে বলে যে আমি দেখছি এরকম, সেখানে মোচড়াইছে এরকম 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 হয়ে গেছে, মানে হি ওয়াজ অ্যাক্টিং অল উইয়ার্ড। হ্যাঁ, মানে সব উইয়ার্ড ভাবে অ্যাক্ট করতেছিল। তাই আমি ভাবছি এটা সিজার, আমরা একটা ক্যাম্পিং এ গেছিলাম, সেখানে সেরকম করতেছিল। যাই হোক ডাক্তাররা তাকে নিয়ে গেল ওখানে, যে তাদের যে ইয়াস ইমার্জেন্সি সেকশনে তাকে অ্যাডমিট করলো, দেখতেছে, চেক করতেছে। তো বিল বুঝলো যে এখন মোটামুটি প্রথম ধাক্কাটা সে সামলায় উঠছে। তো সে যে মোটামুটি হসপিটালের রেস্টরুমে যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছে, ওয়েট করলো, রাতটা আস্তে ধীরে পার হয়েছে এবং ফল নাকি সারা রাতি ঘুমাইছে। সকালের দিকে পলের সেন্স আসছে, আসার পর বিল দেখতে গেল। তো তখন পলের সাথে কথা বললো যে কি হয়েছিল। বিল জিজ্ঞেস করছে কি হয়েছিল কালকে রাত্রে তোর সাথে। তো পল তাকে বলতেছে এখন না, পরে ফিরে যায় বলতেছি। তো যাই হোক হাসপাতাল থেকে পরে পলকে রিলিজ করে দেয়, বিল নিয়ে আসে তাকে। আনার পরে পল বাসায় যে মানে মোটামুটি রেস্ট নেয় আরো 2-3 দিন, তারপরে আসে বিলের কাছে। আর তারপর বিল জিজ্ঞেস করে কি হয়েছিল তোর। তো তখন নাকি পল বলে যে যখন নাকি বিল চলে যায় সে ভাবছে যে মানে কেন হচ্ছে না, মানে তারা যে প্ল্যান সেট করতেছে সেটা কেন হচ্ছে না, কেন কিছু আসতেছে না। হয়তো বিল চাচ্ছে না, এই কারণে হয়তো হচ্ছে না, দুজনে মনে হয় মত এক হইতে হয়। তো চিন্তা করে বিল তো বাইরে গেছে, আমি এখন নিজে ট্রাই করি। তো চিন্তা করে সে ওই যে বোর্ডটা নিয়ে বসে, কিন্তু যেহেতু সে একা, সে পুরোপুরি অন্ধকার করতে ভয় পায়। তো সে তাদের যে ওই যে চার্জার লাইট থাকে সেটা জ্বালায় রাখে, আর তার পাশে সে তাদের ওই যে কেরোজিন ল্যাম্প আছে হারিকেন, ওইটাও জ্বালায় আর মোমবাতি জ্বালায় বসে শুরু করে তার মতো সে তার মতো রিচুয়াল করতেছে, ডাকতেছে এরকম হচ্ছে, মানে অনেকক্ষণ হয়ে গেছে কিছু আসে না, এরকম কিছুই ঘটতেছে না। তো এক পর্যায়ে সে মনে করে যে মানে কিছু হবে না, এটা আসলে এরকম কিছু হবে না, এটা কাজ করে না। তো এটা চিন্তা করার সাথে সাথে নাকি ঘরের সব বাতি বন্ধ হয়ে যায় একসাথে, তার চার্জ লাইটও বন্ধ হয়ে যায়, হারিকেনও বন্ধ হয়ে যায় এবং মোমও বন্ধ হয়ে যায়, এবং একই সাথে সেম টাইমে 3টা বন্ধ হয়ে যায়। এবং মনে হয় বাতাস একটা বাড়ি মারে, তার যে ট্রেনটাকে একটা বাড়ি মারে, ট্রেনটা প্রায় বাঁকা হয়ে গেছিল বাতাসের বাড়িতে এরকম। তো পল খুবই ভয় পেয়ে যায়, সে ভয় পেয়ে গিয়ে সে মানে ভিতরে একটা কাঁপুনি অনুভব করে যে ঘটনাটা কি ঘটলো। তো সে ওই দরজার দিকে তাকায়, মানে তাদের যে তাঁবুর ফ্ল্যাপের দিকে, দেখে যে তাঁবুর ফ্ল্যাপটা খুব জোরে জোরে নড়তেছে বাতাসে। একটু পরে সে দেখে যে ওই অন্ধকারের মধ্যে ওখানে মাথা ঢুকাইছে বিলকে সে বুঝতে পারতেছে অন্ধকারে। তাকে বলে যে ডিড ইউ কল মি। তো সে অবাক হয়ে যায় যে বিলকে কল করছি, মানে কি ব্যাপার। তখনই তার ভয়টা লাগে, কারণ বিলের কণ্ঠটা বিলের মতো না। তার কাছে মনে হয় যে ওই হালকা আলো আধারি, মানে ওখানে তখন তো অনেকটা চোখ সয়ে আসছে এর মধ্যে, ওই বিলের যে মুখের যে অবয়বটা সেটা মনে হচ্ছে একটু লম্বা হয়ে গেছে এরকম। আর ঠিক তখনই নাকি দাউ দাউ করে তার যে হারিকেনের আলো নাকি অনেক উপর উঠে যায়, শিখা জ্বলে, সাথে সাথে মোমটাও নাকি অনেক জোরে জ্বলে উঠে। আর সে এর মধ্যে দেখে যে বিল মাথা ঢুকাইছে, বিলের যে মুখটা চোয়ালটা বড় হয়ে গেছে, নিচে লম্বা হয়ে গেছে, ও মুখের মধ্যে কালো গর্ত, চোখগুলা কালো, মানে চোখের নিচে কালি পড়া একদম এরকম নাকি দেখে। আর তারপর দেখে বিলের ভেতর থেকে নীলচে একটা আলোর মতো এসে তার উপর পড়লো, মানে একদম আলোর মতো এসে তার উপর পড়লো। আর মনে হতেছে তাকে গলা টিপে ধরতেছে, তাকে বিভিন্ন ভাবে কিছু করার চেষ্টা করতেছে, মানে মারার চেষ্টা করতেছে, এরকম সে ফিল করা শুরু করে। এবং সে প্রচন্ড রকমের ফাইট করা শুরু করে ওইটার সাথে। তাকে বারবার মানে দেখা যাচ্ছে যে তাকে চেপে ধরতেছে, এরকম লাগতেছে, সে সাউন্ড করতে পারতেছে না, তার গলা চেপে ধরতেছে বারবার। তো এরকম কতক্ষণ চলছে সে বলতে পারবে না। সে হঠাৎ করে অস্পষ্টভাবে বিলের শব্দ শুনে, অস্পষ্টভাবে সে বিবলিক্যাল ভার্সের যে পড়তেছে বিল সেটা শুনে, এবং তখন মনে হয় যে তাকে অনেকটা ছেড়ে যায় এরকম লাগতে থাকে তার কাছে। তো এরপর সে অস্পষ্টভাবে বুঝতে পারে যে তাকে টেনে বিল নিয়ে যাচ্ছে কোথাও, মানে ভাষা এগুলো ক্লিয়ার না কিছু। এবং সে এক সময় ফিল করে সে গাড়িতে, এবং তখন নাকি তাকে তার কাছে মনে হয় যে তাকে একদম চেপে ধরছে কিছু একটা, মানে একটা অদৃশ্য শক্তি, সে বুঝতে পারতেছে নাকি, কিন্তু তাকে একদম শেষ করে দেওয়ার জন্য চেপে ধরছে। তো অনেকক্ষণ নাকি তার সাথে এরকম হতে থাকে, এবং সে নাকি সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায়, মনে যে গড সেভ মি। হ্যাঁ, সে নাকি সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায়। তো এরকম হচ্ছে কখন সে ঘুমায় গেছে তার আর কিছু খেয়াল নাই। এরপর সে অনেক রকম স্বপ্ন দেখছে, সেগুলো তার খুব একটা মনে নাই। তো এগুলো এই পলের সাথে ঘটছে। তো পল বলে এরপরে এসে বিলকে, তখন বিল শুনে বলে যে এটা তো একটা ডিজাস্টারাস ঘটনা আমাদের সাথে ঘটলো, জায়গাটা আসলে অনেক হন্টেড। যাই হোক দুইজনের ওই দিন আলাপ করে এবং এটা নিয়ে বলে যে এরপর কিছু ঘটছে নাকি পলের সাথে। পল বলে যে না, এরপর কিছু ঘটে না, বাট আমি ভয় লাগে আমার কাছে। ওই দিনের পর থেকে আমি আসলে একলা থাকতেই ভয় পাচ্ছি। আমার বাসায় যে আমার রুমটা সেটা একদম কর্নারে, আমার কাছে ভয় লাগে। এই যে তোর যে ব্যাকইয়ার্ডে বসছি, এটা আমার কাছে দূরের ওই গাছগাছালিগুলো দেখে ভয় লাগতেছে। তো বিল বলে যে ওকে, মানে উই বেটার নট গো এনিওয়্যার সুন, মানে আমাদের এখন সুন আর কোথাও যাওয়ার দরকার নেই। তখন পল নাকি উত্তর দেয়, উই বেটার নট গো নিয়ার এনি প্লেস লাইক দিস এভার, আমরা এরকম কোনো জায়গার কাছে আর যেতে চাই না। তখন বিল বলে যে ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তো বিল বলে যে ওকে, আমার কোনো সমস্যা নাই, আই হ্যাড ইনাফ, মানে আমার যথেষ্ট হয়েছে এরকম জায়গায় গিয়ে। তো যাই হোক তারা মোটামুটি ছেড়ে দেয় এরকম জায়গায় যাওয়া। তো এরপরও টুকিটাকি গল্প তারা করতোই, বিভিন্ন বাসা বাড়ি, বিভিন্ন মানুষের এক্সোসিজম নিয়ে নাকি তারা বিভিন্ন আলাপ করতো। তো যাই হোক এই ছিল অ্যারনের শোনা তার বন্ধুদের কাছ থেকে তাদের একটা এক্সপিরিয়েন্স, যেটা সে রকিবুলের কাছে শেয়ার করেছে এবং রকিবুল আমাদের কাছে শেয়ার করে দিল।
হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি। আমি ফুতুফেমের একজন মডারেটর, এই কারণে আমি নিয়মিত ঘটনা আপনাদের কাছে শেয়ার করে থাকি। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করবো, এটা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের একজন হুজুরের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তার নাম হচ্ছে মাওলানা আব্দুল কাদের। তিনি আমাকে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটা আমাকে শেয়ার করেছেন। আমি চেষ্টা করবো তার মতো করে ঘটনাটা আপনাদেরকে জানানোর। তো আমি সরাসরি বেশি কথা নয়, চলে যাচ্ছি ঘটনায়। তো তখন ওই মাওলানা আব্দুল কাদের ওই ভাইয়ের বয়স যখন 42 বছর, তিনি গ্রামের একটা মসজিদে ইমাম ও মক্তবের শিক্ষকতা করতেন। তো গ্রামের মানুষ তাকে অনেক সম্মান করতো, কারণ তিনি শুধু নামাজ পড়াতেন না, মানুষের নানা সমস্যা সমাধানের পাশে তিনি থাকতেন। তো তার সাথে যে ঘটনাটা ঘটে সেটা ছিল একটা শীতকালের একটা রাতের ঘটনা। গ্রামের পাশ দিয়ে একটা পুরোনো খাল চলে গিয়েছে। খালের ওপারে কয়েকটা বিচ্ছিন্ন বাড়ি ছিল। সেসব বাড়ির লোকজন প্রায় মাওলানা আব্দুল কাদেরকে ডেকে নিয়ে যেতেন। কোরআন খতম, দোয়া মাহফিল, অসুস্থতার কারণে দোয়া পড়া, এরকম টুকটাক কাজের জন্য তাকে ডাকা হতো। তো একদিন ঈশা নামাজের পর তিনি খবর পান যে খালের ওপারে একটা বাড়িতে একজন বৃদ্ধ অসুস্থ। পরিবারের লোকজন তাকে দোয়া পড়ার জন্য অনুরোধ করেছেন। তো সেদিন রাতেই তিনি রওনা দেন সেই বাড়ির উদ্দেশ্যে, এবং শীতের রাত ছিল, চারপাশে ঘন কুয়াশা। তো বেদের বাড়িতে পৌঁছে তিনি দোয়া পড়ে দেন। কাজ শেষ হতে রাত প্রায় 10টা বাজে যায়। গ্রামে আসলে নর্মালি খাওয়া দাওয়া 8টা বা 9টা এদিকেই হয়, কিন্তু যেহেতু এখানে দোয়া পড়ার বিষয়টা চলে আসতেছে, তো দেখা যায় যে দোয়া করতে আর কি রাত 10টা বেজে যায়, খাওয়া দাওয়া শেষ করতে 10টা বেজে যায়। তো আসলে গ্রামের কিন্তু রাত 10টা মানে কিন্তু মোটামুটি বেশ রাত। তো ফেরার সময় বাড়ির লোকজন তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করে যে হুজুর আজকে যাওয়ার দরকার নাই, আপনি আজকে আমাদের বাসাতেই থাকেন। কিন্তু তিনি রাজি হননি, কারণ ফজরের আগে মসজিদে তাকে ফিরতে হতো, বা ফজরের নামাজ পড়ার জন্য আবার মসজিদে তো আসতেই হবে। তো তিনি এ কারণে থাকতে রাজি হননি। তো তিনি একাই খালের পাশে যে পথটা, সেটা দিয়ে তিনি ফিরতেছিলেন। পথটা খুবই দীর্ঘ ছিল না, সরু একটা পথ। কিন্তু মাঝপথে এসে তিনি একটা বিষয় খেয়াল করেন, খালের পাড়ে একটা সাইকেল দাঁড়ানো। বিষয়টি স্বাভাবিকই মনে হলো, কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি আবার সেই সাইকেলটা দেখতে পান। একই রং, একই মডেল, একই অবস্থানে দাঁড়ানো, একই স্টাইলে আর কি দাঁড়ানো ওই সাইকেলটা। তো তিনি মনে করেন যে তিনি হয়তো বা ভুল দেখেছেন। তিনি আবার হাঁটতে শুরু করেন, কিন্তু আরো কিছু দূর গিয়ে তিনি একই সাইকেল দেখতে পান। তিনি একটা সাইকেলে তিনি হাঁটতেছেন এবং 3টা জায়গায় তিনি সেই একই সাইকেলটা দেখতে পাচ্ছেন। এবার তার কাছে মনে হলো যে না, এটা তো অস্বাভাবিক, এটা তো ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর মনের ভুল হলে একবার দুইবার ঠিক আছে, কিন্তু তৃতীয়বার তো তিনি ভুল করতে পারেন না। তিনি তো এর আগে সেই একই রকম সাইকেলটা দেখেছেন। তো তার কাছে এই বিষয়টা খুবই অস্বাভাবিক মনে হয়, কারণ সেই খালের পাড়ের পথটা সোজা ছিল, একই সাইকেল 3 জায়গায় থাকার কোনো কারণ নেই। তিনি আর কোনো দিকে না তাকে দ্রুত হাঁটতে থাকেন। বিষয়টা বুঝতে পেরে প্রায় 10 মিনিট পরে মসজিদের কাছে তিনি পৌঁছে যান, এবং বিষয়টা তিনি কাউকে বলেননি। তো নিজের ভুল ভেবে তিনি প্রথমে এটাকে বা কোনো একটা অশরীর জিনিস বুঝে আর কি তিনি এটা আসলে চিন্তা করেন যে তিনি ভুলে যাবেন। কিন্তু আসলে ভাই পরের সপ্তাহে একই খালের পাশে ফেরার সময় নতুন একটা ঘটনা ঘটে তার সাথে। সেদিন রাতেও তিনি একা ছিলেন, তিনি একাই হলো মসজিদে ফিরতেছিলেন। তো তিনি যেহেতু সেই ওই মসজিদের ইমাম এবং হচ্ছে মুয়াক্তব পড়ান, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করান, যার কারণে ওই মসজিদের পাশে তাকে একটা হলো সুন্দর একটা ঘর তুলে দেওয়া হয় থাকার জন্য, যারা আসলে ওই মসজিদের হলো ইমামতি করেন এবং হচ্ছে মুক্তবের মাদ্রাসা বাচ্চাদেরকে পড়ান, তাদের জন্য ওই ঘরটা বরাদ্দ থাকে। তো ওই হুজুরও ওইখানে আর কি তিনি ঘুমান। তো তিনি হলো ওই 10 মিনিট ধরে যখন তিনি হলো পৌঁছানোর পর, তিনি যখন মসজিদের কাছাকাছি এসেছেন, তিনি কাছাকাছি আসেন নাই, কাছাকাছির পথে সেই সময় তিনি খেয়াল করেন যে তার সামনে একজন মানুষ হাঁটতেছে, শীতের চাদর গায়ে জড়ানো। নর্মালি তার হয়তো পায়ের হাঁটার স্পিডটা বেশি ছিল, এই কারণে তিনি তার সামনে দেখতে পাচ্ছিলেন যে একটা মানুষ শীতের চাদর গায়ে দিয়ে জড়ানো তিনি হেঁটে যাচ্ছেন। তো লোকটিকে দেখে মনে হচ্ছিল যে সে একই পথে একই দিকে হেঁটে যাচ্ছে। অদ্ভুত বিষয় হলো, এই লোকটাকে দেখার পর তিনি যতই দ্রুত সেই লোকটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছেন, কোনোভাবেই যেন দ্রুত কমতেছে না, সবসময় যেন একই একটা দ্রুত থাকতেছে তার সেই লোকটা এবং তার মাঝে একটা একই রকমের ডিস্টেন্স আছে। তো আসলে এখানে একটা কথা বলে রাখা ভালো, তো ওই মসজিদ থেকে উনি যেখানে গিয়েছিলেন ওপার বলতে এখানে দূরত্বটা প্রায় হলো 2.5 কিলোমিটার, রাস্তারও বেশি হবে, বেশি দূরত্ব। দেখা যায় একটা বড় একটা খাল পার হয়ে ওই গ্রামে আসলে তিনি গিয়েছিলেন। তো ওই গ্রাম থেকে মসজিদের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। তো নর্মালি আসলে ওই সেই সময় এটা যে সময়কার ঘটনা, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা, সেই সময় আসলে ওই এলাকায় মসজিদ ওই একটাই ছিল, 2 গ্রামের মিলে একটা মসজিদে ছিল, যেটা ওই এলাকার বা ওই গ্রামের সব থেকে বড় মসজিদ। একটা খাল দিয়ে আর কি গ্রামটাকে ভাগ করা হয়েছে। তো দেখা যায় যে ওই হুজুর, ওই লোকটা, তার সামনে থাকা লোকটা যে যাচ্ছিল তিনি আসলে কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছিলেন, কিন্তু কোনোভাবেই যেন দ্রুত কমছে না, সবসময় যেন একই দ্রুত থেকে যাচ্ছে। তো প্রায় তিনি 20 মিনিট করে এইভাবে চলার পর তিনি সেই লোকটাকে হঠাৎ করে দেখেন, চোখের পলকে তিনি দেখতে পান যে সেই লোকটা অদৃশ্য হয়ে গেল। অথচ রাস্তাটা একদম সোজা ছিল, সেই রাস্তায় কোনো ডানে বা বামে কোনো ধরনের রাস্তা ছিল না। খালের পরে একদম একটা সরু রাস্তা ছিল, যেটা দিয়ে ওই মসজিদে যাওয়া যায়। কিন্তু সেই মানুষটাকে তবু তিনি দেখতে পেলেন না। তো মাওলানা সাহেব
প্রথমবারের মতো তিনি খুবই একটু ভয় পেলেন, যদিও তিনি ভয় পান না, কিন্তু একটু ভয় পেলেন। তো সাইকেলের রহস্য আর সামনে থাকা সেই ব্যক্তি অচেনা মানুষটার ঘটনা মাওলানা সাহেবকে বেশ ভাবিয়ে তোলে। তবে তিনি সহজে ভয় পাননি, বা যেহেতু তিনি এর আগে এই ধরনের ভৌতিক ঘটনার সম্মুখীন হননি, যদি কিছু সময়ের জন্য তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি এই সাহস আর কি সঞ্চয় করেন এবং তিনি বলেন যে এটা হয়তো কোনো দুষ্টজিনের কাজ। তো তিনি এরপর তার নিজের কাজকর্ম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে থাকেন, ইমামতি করা, মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ানো, এই সবকিছু তিনি নর্মালভাবে চালিয়ে যেতে থাকেন। তো এই ঘটনাগুলো 10 দিন পরে গ্রামের পাশে একটা বাড়িতে কোরআনের খতম পড়ার দাওয়াত ছিল, যে ওই বাসায় গিয়ে আসলে হুজুর প্লাস আরো তার কিছু মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে খতম পড়াতে হবে, মানে কোরআন খতমের দাওয়াত ছিল। তো মাগরিবের পর তিনি সেখানে যান এবং অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত হয়ে যায়। তো ফেরার পথে ওই স্টুডেন্টগুলো তো তাদের বাসায় চলে যায় এবং তিনি তার ওই মসজিদে আসার সময় তিনি ওই একই পথে ধরে ফিরতেছিলেন, যেহেতু ওই গ্রাম থেকে আসার জন্য একটাই পথ ছিল এবং সেটা ছিল সরু একটা রাস্তা। তো তিনি লক্ষ্য করেন যে তার কাছে একটা ঘড়ি ছিল, সেই সময়কার ঘড়ি, চেন এলার ঘড়িগুলো। তো তিনি দেখেন যে ঘড়ির মধ্যে রাত 11টা বাজে এবং সেই সাথে রাসেল ভাই এটা বলে রাখা ভালো যে ওই খালের পাড়ে যে জমিগুলো ছিল সেগুলোতে ধান লাগানো হতো। তো সে সময় যেহেতু শীত শেষের দিকে ওই সময় ফসল কাটা শেষ হয়েছে এরকম অবস্থা। তো দূরে দূরে কিছু শুধু ওই জমির মধ্যে খড়ের গাদা দেখা দিচ্ছিল। মানুষ আসলে জমির মধ্যেই ধান মাড়াই করে পোয়াল আর কি নাড়ি দেয় বা গাদি করে রাখে। তো চাঁদের আলোয় মোটামুটি তিনি এগুলো দেখতেছিলেন এবং হাঁটতেছিলেন। তো হাঁটতে হাঁটতে তিনি ওই রাস্তার মাঝখানে তিনি দেখতে পান যে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। তো তিনি বেশ অবাক হয়ে যান এবং বিষয়টা তিনি ভালোভাবে লক্ষ্য করেন এবং দেখেন যে হ্যাঁ, এটা সত্যি সত্যি একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। তো তিনি বেশ অবাক হয়ে যান যে এই সরু রাস্তা দিয়ে গরুর গাড়ি কিভাবে যাবে, এবং তিনি আরো ভালো করে লক্ষ্য করেন যে সেই গরুগুলো স্থিরভাবে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া করতেছে না। এবং যখন তিনি সামনে যান দেখেন যে গরুর গাড়িটা এমন ভাবে এমন সরু রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তিনি যে গরুর গাড়িটা পার হবেন তিনি পার হতে পারছেন না। তো একটাই শুধু উপায়, সেটা হচ্ছে যে হয় তাকে ওই ধান ক্ষেতের মধ্যে নেমে গিয়ে তারপরে আবার উঠতে হবে, নয়তোবা সেই গরুর কাছাকাছি আর কি গা ঘেঁষে যেতে হবে। তো তিনি যেহেতু অনেক রাত হয়েছে, তো এত রাতে তিনি এই গরুগুলোকে দেখে বেশ অবাক হয়ে যান এবং একটু ভয়ও পেয়ে যান। যদিও তিনি সাহসী ছিলেন, কিন্তু এত রাতে গরুর গাড়ি এখানে কোনোভাবেই কোনো মানুষে রেখে যাওয়ার কথা না, বা কোনো জায়গা থেকে গরু ছুটে এসে এই রাস্তায় আসার কোনোভাবেই সম্ভব না। তো তিনি খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন যে এটা অবশ্যই কোনো খারাপ কিছু বা খুব খারাপ জিনের কোনো চলচ্চিত্রই হতে পারে। তো তিনি যেটা করেন যে ওই গরুর গা ঘেঁষে রাস্তা দিয়ে না যেয়ে তিনি ওই ধান খেতে নেমে যান এবং ধান খেতে নেমে যেয়ে গরুর গাড়িটা পার হয়ে তিনি আবার রাস্তা দিয়ে উঠে মসজিদে চলে যান। তো এতে করে আসলে তার সেদিনের মতো কোনো ধরনের সমস্যা হয়নি। এরপর তিনি তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতেন এবং মসজিদে তিনি সকালবেলা ফজরের আজানও দেন। তো আসলে সকালবেলা তিনি ফজরের নামাজের শেষে তো তিনি হাঁটতে বের হন। তো হাঁটতে বের হওয়ার সময় ওই গরুর গাড়ি যেখানে ছিল সেই জায়গাটা তিনি আসেন এবং সেখানে এসে তিনি দেখতে পান যে এখানে যে গরু গাড়িটা দাঁড়িয়েছিল সেই গরুর গাড়িটি তো নেই, আশেপাশে কোনো জায়গাতে গরুর গাড়িটি দেখা যাচ্ছে না। এবং সেই সাথে তিনি দেখেন যে ওই জায়গাতে মানে গরু নর্মালি কোনো জায়গা যদি বেঁধে রাখা হয় সেই জায়গায় কিন্তু মাটি একটা অন্যরকম ধারণ করে, যে বলতে গরু নড়াচড়া করার কারণে বা গোয়াল ঘরে আর কি মানুষ গরু রাখলে যেরকম পায়ের ছাপ পায়, তো সেই রকম তিনি দেখেন যে এখানে মনে হয় যে গরু দুটো বেঁধে রাখা হয়েছিল এই ধরনের পায়ের ছাপ। তো এটা দেখে তিনি বেশ অবাক হয়ে যান যে গরুগুলো যদি সারা রাত এখানেই ছিল তাহলে গরুগুলো কোথায় গেল। পরে চিন্তা করলেন হয়তো বা গরুগুলো মাঠ দিয়ে হয়তো বা গরু চলে গেছে, তিনি এটা স্বাভাবিকভাবেই নিলেন, কোনো ভৌতিক কিছু ভাবলেন না, যদিও তিনি রাতের বেলা বেশ ভয় পেয়েছিলেন। তো এইভাবেই চলতে থাকে বেশ কিছুদিন এবং তার কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই একদিন যেটা হয়, ওই পাশের গ্রামের একদিন লোক মারা যায় এবং তাকে জানাজা দেওয়ার জন্য ডাকা হয়। যেহেতু তিনি ওই মসজিদের ইমাম, তো তাকে জানাজার ইমামতি করার জন্য ডাকা হয় এবং তিনি সেই বাড়িতে যান। তো যেহেতু ওই লোকটা মারা গিয়েছিল ওই দুপুরের দিকে, এই কারণে ওনাদের আত্মীয় স্বজন আসতে বেশ রাত করেই মাটি দেওয়া হয়। রাত 8টার দিকে জানাজা হয় এবং 8:30টার দিকে আর কি মাটি দেওয়া হয়। তো মাটি দেওয়া শেষে তিনি 9টার দিকে বাসায় ফিরতেছিলেন ওই একই রাস্তা দিয়ে, এবং আসার সময় রাসেল ভাই তিনি দেখতে পান যে একটা মানুষ চাদর গায়ে দিয়ে ওই প্রথমবারের মতো, মানে এর আগে যখন তিনি দেখেছিলেন যে একটা মানুষ হেঁটে যাচ্ছে ওইভাবে হেঁটে যাচ্ছে। তো তিনি সেই লোকটার সাথে চিন্তা করলেন যে গল্প করতে করতে মসজিদে যাওয়া যাবে, কিন্তু ওই একই রকম ভাবে তিনি সেই লোকটাকে যতই পরিমাণে তাকে কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবেই সেই লোকটা কাছাকাছি যেতে পারতেছেন না। তিনি যতই কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবেই যেতে পারতেছেন না। তো তিনি তার পায়ের গতি বাড়িয়ে দেন, কিন্তু রাসেল ভাই তার কাছে মনে হচ্ছে যে তিনি যত জোরে হাঁটতেছেন সেই লোকটাও তাকে ফলো করে একই রকম জোরে জোরে হাঁটতেছে। তো একটা সময়
তিনি সেই লোকটার কাছাকাছি যেতে সক্ষম হন এবং তিনি ডাক দেন যে "এ ভাই, কে আপনি? আপনাকে হলো আমি আপনার সাথে আপনার নাগাল ধরার চেষ্টা করতেছি, আর আপনি আমাকে মানে আর নাগাল ধরতেই দিচ্ছেন না, আপনি এত জোরে হাঁটতেছেন কেন?" তো রাসেল ভাই তার এই হুজুরের কথা শোনার সঙ্গে সঙ্গে সেই লোকটা মানে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায়। তো এই হুজুরও প্রচন্ড পরিমাণে তিনি অবাক হয়ে যান যে কি ব্যাপার, আমি ডাক দিলাম আর লোকটা সঙ্গে সঙ্গেই মানে না পিছনে না তাকিয়ে এইভাবে দাঁড়ালো কেন। কিন্তু তার কাছে এইটা আর কি খুবই অবাক লাগলো বিষয়টা, যে নর্মালি আমরা যখন কাউকে ডাকি তিনি কিন্তু পিছনে ফিরে তাকিয়ে তারপরে কিন্তু দাঁড়ান বা বিষয়টা এরকম বা দাঁড়িয়ে পিছনে তাকান, কিন্তু সেই লোকটা পিছনে তাকালো না, সেই লোকটা সেখানে হলো স্টিল মানে দাঁড়িয়ে আছে, তার হলো ওই অপোজিট পাশে, তার মুখ কোনো দেখা যাচ্ছে না। রাসেল ভাই এখানে হুজুর সেই লোকটাকে মাওলানা আব্দুল কাদের হুজুর উনি ওই লোকটাকে বললেন যে ভাই আপনি কোথায় যাবেন, কিন্তু রাসেল ভাই সেই লোকটা কোনো কথা বলতেছে না। তো তৃতীয়বারের মতো যখন হুজুর ওই লোকটাকে আবার বলেন যে আরে ভাই কথা বলতেছেন না কেন, ওইদিকে তাকান। তো রাসেল ভাই এই কথা বলার পর সেই লোকটা যখন পিছন ফিরে তাকায়, তো হুজুর যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না, কারণ আরে এই লোকটা তো সেই লোকটা যেটাকে তিনি মাত্র হলো জানাজা নামাজ পড়ে আসলেন, যাকে কবর দিয়ে আসলেন, এটা তো সেই লোকটা। তো সেই লোকটা এবার হুজুরকে উদ্দেশ্য করে বলল, হুজুর আমাকে বাঁচান। তো হুজুর এই কথা শোনার সঙ্গে সঙ্গে তো মানে তিনি যেন আসমান থেকে পড়ে গেলেন, মানে তিনি এতটাই অবাক হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব। যেহেতু চাঁদনি রাত ছিল, তো তিনি স্পষ্ট সেই লোকটাকে দেখতে পেয়েছিলেন যে এটা তো যাকে তিনি কবর দিয়েছিলেন এটা সেই লোক। তো এই লোকটা তখন ওনাকে হুজুরকে বললো যে হুজুর আমাকে বাঁচান, এবং হুজুর সাহস নিয়ে বললেন যে মানে আপনাকে আমি কিভাবে বাঁচাবো। তো হুজুর ওরা আমাকে জোর করে কবর দিয়েছে, দয়া করে আপনি কি কবর থেকে আমাকে তুলতে পারবেন, আমার না এখানে থাকতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দয়া করে আমাকে কবর থেকে বের করুন। তো আসলে এই কথা বলে ওই লোকটা হুজুরের দিকে এগিয়ে আসতেছে, তাদের কিন্তু এতক্ষণ একটা ডিস্টেন্স ছিল, 10-15 হাতের একটা ডিস্টেন্স ছিল। তো এই কথা বলার পর সেই লোকটা দেখি হুজুরের দিকে এগিয়ে আসতেছে, এবং হুজুর দেখেন যে এই লোকটা ওই যেটা যাকে তিনি কবর দিয়েছেন তার মতোই দেখতে, এবং তার ধীরে ধীরে তার মুখটা সেই লোকটার পরিবর্তে এখন ধীরে ধীরে এমন একটা ভয়ঙ্কর রূপে একটা মুখটা অবয়বটা তৈরি হচ্ছে, যেটা দেখলে মানে খুবই একটা পচা গলা লাশ যে মুখটা যেরকম হয় দেখতে, ধীরে ধীরে ওই লোকটার মুখটা ওইরকম অবয়বে পরিণত হয়েছে। আর সরাসরি তাদের আলো তার মুখে যে স্পষ্ট দেখা হুজুর দেখতে পেলেন, এবং রাসেল ভাই এটা দেখে তিনি এত পরিমাণ ভয় পেয়ে যান, তিনি অনেক সাহসী ছিলেন, রাত বিরাতে তিনি বিভিন্ন জায়গায় যান আসেন, কিন্তু রাসেল ভাই তিনি এত পরিমাণ ভয় পেয়ে যান সেখানে তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। এবং পরের দিন যখন সকালবেলা মাদ্রাসার ছাত্ররা যখন ওই মসজিদে মুক্তবে আসার জন্য যখন ওই একের পথ দিয়ে আসতেছিল, তো ওই মুক্তবের মাদ্রাসার বাচ্চাগুলো যখন ওই জায়গায় মানে মসজিদ থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে, যেখানে ওই আমি বলেছিলাম যে গরু তিনি দেখেছেন, তো ওই জায়গায় তিনি হলো অজ্ঞান অবস্থা পড়েছিলেন। তো পরবর্তীতে ওই বাচ্চারা তাদের পরিবারের কাছে যায় এবং তাদের বাবা মাকে বলে, তো ওখান থেকে 2-1 গার্ডিয়ান আসেন এবং আসে দেখেন যে হুজুর অজ্ঞান অবস্থা পড়ে আছেন। তো ওনাকে হলো পরে ওই মসজিদের যে থাকার ঘরটা ওনাকে দেওয়া হয়েছিল, পরে ওনাকে নিয়ে যাওয়া হয় এবং পরে ডাক্তার নিয়ে আসা হয়, গ্রাম্য ডাক্তার। তো ডাক্তার ডাকে নিয়ে আসার পর ডাক্তার চেক করেন এবং পরবর্তীতে সে হুজুরের জ্ঞানও ফেরে এবং হুজুর বলেন যে তার সাথে রাতে কি হয়েছিল। তো প্রথমত ওই ডাক্তার যে ওষুধ দিয়ে যান সেটা খাওয়ার পর তিনি বেশ স্বাভাবিক হন, এবং তিনি যেহেতু নিজে একজন হুজুর ছিলেন, ইমাম ছিলেন, তো তিনি আসলে এইরকম আমি আগে প্রথমেই বলেছি যে এলাকার আসলে মানুষের তিনি উপকার করতেন, বিশেষ করে কারো বাড়িতে যদি কোনো বৃদ্ধ অসুস্থ হতো বা ঝাড়ফুঁক করা লাগতো, এই ধরনের টুকটাক কাজ তিনি করে দিতেন, মানুষকে সাহায্য করতেন। তো তিনি এই বিষয়গুলো জানেন যে কিভাবে কি করতে হয়। তো পরে তিনি আসলে ওই নিজে রুকাইয়া করেন। এর পরবর্তী থেকে তিনি চেষ্টা করেন, ওই হুজুর বলেছেন যে আসলে তিনি যদিও ইমাম সাহেব ছিলেন এলাকার, তো আসলে যাওয়া আসার সময় তিনি ওই দোয়া দুরুদগুলো করতে আর কি অবহেলা করতেন, যার কারণে এই ধরনের ঘটনা তার সাথে ঘটেছে বলে তিনি অনুমান করেন। তো রাসেল ভাই এটাই ছিল মাওলানা আব্দুল কাদের ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটা আজ থেকে 20 বছর আগে ঘটনা। সেই সময় ওনার বয়স ছিল 22 বছরের মতো, ওনার বর্তমান বয়স 42 বছর। তো উনি ওই এখন আর ওই মসজিদে তিনি আসলে ওই দায়িত্বরত নেই, তিনি এখন তার পরিবারের সাথেই থাকেন। তো তিনি চাকরি সেই সময় করেছিলেন যখন তার বয়স 22। তিনি হাফিজিয়া শেষ করেই কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার যে নিয়ামতপুর গ্রাম আছে, নিয়ামতপুর গ্রামে সেখানে তিনি চাকরি নিয়েছিলেন, এবং তিনি দীর্ঘ নাকি 5 বছর সেখানে চাকরি করেছিলেন এবং পাশাপাশি তিনি পড়ালেখাও করেছিলেন। এখন তিনি সংসার জীবন নিয়ে ব্যস্ত। তো ওনার আসলে এখন এলাকার যে মসজিদ আছে ওই মাওলানা আব্দুল কাদের যে ভাইয়ের ওনার যে এলাকার মসজিদ আছে, তিনি সেখানে মুয়াজ্জিনগিরি করেন, কিন্তু আসলে পার্ট টাইম হিসেবে। ওখানে একজন পার্মানেন্টলি মুয়াজ্জিন আছে, তো তিনি আর কি মাঝে মাঝে প্রক্সি হিসেবে মুয়াজ্জিনি করেন, আর তিনি তার সংসার জীবন নিয়ে এখন ব্যস্ত। তো এটাই ছিল মাওলানা আব্দুল কাদের ভাইয়ের একটা ঘটনা, যেটা তিনি আমাকে শেয়ার করেছেন, আমি এটা আপনাকে শেয়ার করে দিলাম। তো রাসেল ভাই ঘটনার মধ্যে ভুল টুটি গেলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।
এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাদিকুল ইসলাম ভাই। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাছিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রামে। তো সাদিক ভাই আবার শুনেছেন আরেকজনের কাছ থেকে, তার নাম উনি আমাদেরকে জানিয়েছেন, তবে সঙ্গত কারণে তার নামটি প্রকাশ হোক এটা উনি চাচ্ছেন না। ধরে নেই তার নাম তাহের। এই তাহের ভাইয়ের বাড়ি মাগুরা জেলার কোন একটা জায়গায়। ঘটনাটি ওনার সাথে 2012 কি 13 সালের দিকে ঘটেছিল। পারিবারিকভাবে আগে থেকে ওনারা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। উনিও এই কাপড়ের ব্যবসাই করছেন। তো শাড়ি কাপড় বা অন্যান্য কাপড় মাগুরা থেকে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে উনি বিক্রি করতেন। যখন বের হতেন 1 সপ্তাহ বা 15 দিন পর উনি বাড়িতে ফেরত আসতেন, মাঝে মাঝে আগেও আসতেন। এটা নির্ভর করে ব্যবসা কেমন চলছে, কেমন ব্যস্ততা তার উপরে। একদিন তাহের ভাই কাপড় বিক্রি করে বাড়ি আসতে আসতে অনেক রাত করে ফেলেন। উনি গাড়ি থেকে নামেন, তারপর এলাকার একটি বাজারে গিয়েছেন। অনেক রাত হওয়ার কারণে বাজারে কোনো লোকজন নেই। গ্রামের বাজার, এত রাতে কেউ না থাকাটাই স্বাভাবিক। কি করবেন ভেবে পাচ্ছেন না, গাড়িও নাই, রিক্সাও নাই, এখন করণীয় কি? ওই সময় বাজারের একজন পাহারাদারের সাথে তার দেখা হয়। এই পাহারাদার আবার তার বাড়ির কাছেরই একজন মানুষ। পাহারাদারকে উনি ছোটবেলা থেকে চেনেন। তো পাহারাদার সাথে যখন দেখা হয় তখন পাহারাদার তাহের ভাইকে বলেন যে, এই এত রাত করছো কেন? যাও যাও, দেরি করো না, বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও। আরে বাড়ি যাবে কিভাবে, গাড়ি তো নাই। এখন এই সমস্ত বিষয়ে কোনো কিছু না বলে বলছেন তাড়াতাড়ি বাড়ি যাও বাড়ি যাও। মানে বাড়িতে পাঠানোর জন্য তার ব্যতিব্যস্ততা দেখে তাহের ভাই নিজেই অবাক। কই বলবেন যে একটু বসো, একটু কথা বলি, দেখি কোনো গাড়ি আসে কিনা বা কোনো লোকজন আসে কিনা, তার সাথে তোমাকে ধরাই দেই, যাও। বাজার থেকে তার বাড়ির দূরত্ব পায়ে হাঁটা 10 মিনিটের মতো পথ। তারপরও তাহের ভাই ভয় পাচ্ছিলেন, অনেক রাত হয়ে গেছে, একা একা। পাহাড় বলছে, যারা ধুর তোমরা ইয়াং মানুষ, এত ভয় পেলে চলে নাকি, যাও যাও বাড়ি যাও, কিচ্ছু হবে না। তো তাহের ভাই এই আচরণগুলো স্বাভাবিকভাবে নিয়েছেন, ওরকম কিছু মনে করেন নাই। কারণ পাহারাদার মানুষ, ওনার তো ঘুরে ঘুরে ডিউটি করতে হবে। তাহের ভাইয়ের সাথে যদি গল্প গুজব করেন, ওই সাইডে অন্য জায়গায় যদি চোর এসে চুরি করা শুরু করে, তাহলে এই জবাবদিহিতা তো ওই পাহারাদারকেই করতে হবে। এই জন্য হতে পারে যে ওই পাহারাদার একটু তাড়াহুড়াই করেছিলেন। তো তাহের ভাই রওনা দিয়েছেন, হাঁটাহাঁটি শুরু করেছেন। উনি যখন হাঁটা দিয়েছেন, ওনার বাড়িতে যাবার পথে বেশ ঝোপঝাড় পড়ে, বড় বড় দুটো পুকুরও পড়ে। উনি বাড়ির দিকে যাচ্ছেন, এমন সময় তার পেছনে কারো আসার শব্দ শুনতে পান। তাকিয়ে দেখেন একটা বিড়াল। বিড়ালটি তার পেছনে পেছনে হেঁটে আসছে। বিড়াল সাধারণত হাঁটলে শব্দ হয় না, তবে ওই বিড়ালটি শুকনো কোনো কিছুর উপরে পা দিয়ে আসছিল, ওইটাই কিছু খসখস শব্দ হচ্ছিল। বিড়াল যে হেঁটে আসছে, অন্ধকারে তার চোখগুলো জলজল করছিল। সাধারণত অন্ধকারে চোখ জলজল করার কথা না, যদি না চোখের উপর সামান্য আলো না পড়ে, কিন্তু ওটা এমনি জলজল করছিল। একটু পরে আবার খেয়াল করেন, আরে এটা তো বিড়াল না, মাত্রই না বিড়াল দেখলাম, এখন তো দেখতেছি এটা একটা কুকুর। এবার তাহের ভাইয়ের মনে একটু সন্দেহ লাগে যে আসলে কি এটা স্বাভাবিক কিছু হচ্ছে। উনি যদিও বা সিগারেট খুব একটা খেতেন না, কিন্তু তার সাথে সিগারেটের একটা প্যাকেট আর একটা লাইটার সবসময় থাকতো। ওই সময় দ্রুত উনি সিগারেটটি ধরিয়ে ফেলেন, টানছেন। চোখের পলকে ওই কুকুরটি মনে হলো একটা সাদা সুন্দর ঘোড়াতে পরিণত হলো। এবার তো তাহের ভাই মারাত্মক ভয় পেয়েছেন, আল্লাহর নাম নিয়ে দিয়েছেন এক দৌড়। ওনার পিছন পেছন ওই ঘোড়াটাও টকবক টকবক করে দৌড়াচ্ছে, ঘোড়ার খুরের আওয়াজও হচ্ছে টকবক টকবক করে। তাহের ভাই খেয়াল করলেন যে ওনার বাড়ির যতটুকু পথ, এই পথে উনি দৌড়াচ্ছেন, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। এতক্ষণ তো বাড়িতে চলে আসার কথা। উনি যা যা দোয়া দূরত পারেন পড়ছেন, বাড়ির কাছেও চলে আসেন। বাড়ির ভিতরে যখন ঢুকে যান, তখন নাকি পেছন থেকে ওই অবয়বটি বলে ওঠে, আজকের মতো বেঁচে গেলি রে, আমি আছি।